আপনার ঘটনা শুনে আসি, যে ঘটনা নিয়ে সবাই অপেক্ষা করছে আপনার কাছ থেকে শোনার জন্য। এটা হচ্ছে কল্লোলের কাহিনী। কল্লোল ওয়াজ ওয়ান অফ মাই স্টুডেন্টস। তো ও ছিল নারায়ণগঞ্জে থাকতো, আর ওর ফ্যামিলি একসময় ইন্ডিয়াতে মাইগ্রেট করে, কারণ ওরা ইন্ডিয়ার থেকে এসেছিল আর কি একসময়। তো ওরা মাইগ্রেট করে চলে যায়, অ্যান্ড মানে মাইগ্রেশনে কিছু প্রসেস থাকে, এর মধ্যে যাওয়া আসা করতে হয় আর কি, ওদের কোম্পানি টম্পানি অনেক কিছু ছিল আর কি। তো ওর বাবারা ওখানে একটা বাড়ি নেয় আর কি। সে বাড়িটার মধ্যে ওর বাবু বলে, ওরা বাবু বলে, ওরা যে ওখানে বাসাটা রেডি করে ওনারা চলে যায় আরো অনেক কাজে। তো কল্লোল ইন দ্য মিন টাইম বাংলাদেশ থেকে মুভ করে সেখানে, এবং সে ওই বাসাটায় তাকে থাকতে হয়। কল্লোলের ফ্রেন্ড, আমার পুরো নাম বললে হয়তো চিনে ফেলবেন, আমি পুরো নামটা বলছি না। যাই হোক, ও ওই বাসাটায় থাকে যখন, তো তখন ও বললো যে স্যার আমি যখন উঠেছি বাসাটায়, তখন আমার বাবুরা কেউই ওই বাসায় আসলে মানে থাকছে না। আচ্ছা, ওনারা জাস্ট বাসাটা নিয়েছে এবং একটা পোর্শন আমাকে খুলে দিয়েছে। ওটা মানে বেশ প্রায় 5 কাঠা জায়গার মধ্যে বাসা, মানে বেশ মোটামুটি বেশ ভারতের ওই অঞ্চলটা বেশ ডেন্স, অনেকটা আমাদের পুরান ঢাকার মতো। আচ্ছা, হ্যাঁ। তো এবং কলকাতা মানে ওই অঞ্চলটায়। তো বলতেছে যে তো বাসাটা বেশ বড়ই বলা চলে, একটা অংশ ওকে খুলে দিয়েছে, বলছে তুমি এখানে থাকো তোমার মতো কোথাও, এবং পরবর্তীতে আমরা যখন এসে সব উঠবো, সবকিছু ঠিক করবো, তখন অ্যাভারেজে সব ঠিক করে ফেলবো এখানে। তো যাই হোক, ও থাকা শুরু করে। ওর কাছে অ্যাকচুয়ালি ও নারায়ণগঞ্জে বড় হয়েছে, ওর কাছে এটা আসলে একটু ডিফারেন্টই লাগছে এলাকা এবং সবকিছু মিলায়। তো ও যখন থাকা শুরু করে, প্রথম দিন যখন ওখানে গেছে, একজন কেয়ারটেকার ছিল, কেয়ারটেকার তাকে বলছে যে বাবু এখানে তো একলা থাকছেন, কোনো দরকার হলে আপনি আমাকে খবর দিবেন, আমি আপনাকে সব হেল্প করব, আর আপনার নিচ তলায় কেউ নাই তালা মারা, সুতরাং বাড়িতে আপনি পুরোই একলা। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। অনেকেই বলে এটা তো ইমেইল এপিসোড না, এটা একটি ভয়ঙ্কর ঘটনা। জি ভাই, আমি ওটাকেই ইমেইল ঘটনা বলি। আজকের এই ইমেইল ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর। চলুন আমরা কুটুক্তি না করে আজকের ভয়ঙ্কর ইমেইল এপিসোডটি শুনে আসি, বোঝা যাবে আজকের ইমেইল এপিসোডটি আপনাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। চলুন চলে যাই ঘটনায়। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি নতুন হলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন চলে যাই ঘটনাতে। আপনার যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই আমাকে খবর দিবেন, আমি এসবটাকে করে দেবো। আর আপনার রান্নার জন্য আর কি একটা মহিলা এসে করে দিয়ে যাবে। সে যাই হোক, ওইভাবে একাই থাকার আর কি একটা। তো প্রথম দিন ও কাটায়, বলে যে বাসায় ঢুকেই আমার কাছে বেশ একটা অন্যরকম ফিলিংস হয়। ফিলিংসটা ঠিক বোঝানোর মতো না, মানে মনে হয় যে এখানে মানে থাকার মতো না, কেমন গা ছমছম করা, যেদিকে তাকাই মানে যে অংশটা তো ঢুকছে মাঝখানে নাকি একটা ফাঁকা মানে জায়গা, সেটা হচ্ছে স্কাইলাইট এসে পড়ে, নিচ তলা সহ ওই জায়গাটা দেখা যায়, মানে উঠোনের মতো, ছোট্ট একটা উঠোনের মতো। তো বলতেছে যে মনে হয় যে আমি এরকম বাসা দেখেছি। হ্যাঁ, তো মনে হয় সব জায়গার থেকে ওর দিকে তাকিয়ে আছে কেউ। আপনি যা বললেন যে পুরান ঢাকাতে এই ধরনের বাসাগুলো বেশি দেখা যায়। ও বলতেছে ফিলিংসটা এরকম হয় স্যার, যে হঠাৎ মনে রুম থেকে কেউ দৌড় দিয়ে বের হয়ে আসবে। আচ্ছা, মানে এটা ঠিক বোঝানোর মতো না আপনার, মানে আমার মনে হচ্ছিল যে আমি না থেকে আমি কোনো হোটেলে যেয়ে থাকি। হ্যাঁ, কিন্তু মানে ওর বাবাদের মানে বাবা চাচাদের একটা ইনস্ট্রাকশন ছিল যে তোমাকে এখানেই থাকতে হবে, মানে তুমি অন্য কোথাও থাকার তোমার তো তেমন কেউ নাই ওইখানে, সুতরাং তুমি এখানেই থাকবে। তো আমাদের বাসা আমরাই এটা নিয়েছি এবং থাকতে হবে। তো যাই হোক, ও থাকে প্রথম দিন সন্ধ্যার পর থেকেই, মানে ও একটু ঘোরাঘুরি করার চেষ্টা করে এবং সন্ধ্যার পরে এসে বাসায় ঢোকে, যথারীতি ওর মতো সব সেট গুলো করে, ওর ল্যাপটপ ট্যাপটপ সব সেট আপ করে। তখনকার সময় আসলে মানে আর কি ইলেকট্রনিক্স মানে ইন্টারনেট জিনিসটা এত বেশি ডেভেলপ না আমাদের মতো আর কি, ধরেন আজ থেকে 8-10 বছর আগের কাহিনী আর কি। তো যাই হোক, সব সেট আপ করে বসে, সন্ধ্যার পর চেষ্টা করে যে একটু ডিভিডিতে মুভি দেখবে, এগুলা চিন্তা ভাবনা করে বসে থাকে। তো একটা সময় রাতের বেলায় তো এগুলো দেখা দেখি শেষ, ও সবকিছু অফ করে যখন শুয়ে পড়েছে, গেটটা লাগাই দিতে, তো তখন ও ফার্স্ট এই ধরনের ছোট ছোট জিনিস নোটিস করা শুরু করে। ওর হঠাৎ করে মনে হয় যখন নাকি শোয়ার জন্য লাইটটা অফ করলো, পুরো বাড়িটা তখন অ্যাক্টিভেটেড হলো। ইটস লাইক টার্নিং অন সামথিং, একটা অন করে দেওয়ার মতো, সুইচ অন করার মতো। মনে হয় যে সারা বাড়িতে একটা ঘড়ির যেমন কলকব্জা নড়া শুরু করে, এরকম একটা শব্দ, মানে একটা কোলাহল, অন্ধকারের মধ্যে একটা কোলাহল, মানে কিছু নড়াচড়া করতেছে, কেউ হাঁটা চলা করতেছে, এরকম। তো ও ফার্স্টে মনে করে যে আমি আসলে পুরো বাসায় একা এবং আমার কাছে এটা অস্বস্তি লাগতেই পারে, এরকম সামথিং হতেই পারে, এরকম চিন্তা করে সে নিজের মতো শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে। তো ঘুম তো আসে না। তো একটা পর্যায়ে ও ফাইন্ড আউট করে যে ওর যে মাথার কাছে না, ঠিক এই সাইডে একটা জানালা ছিল, ওই জানালার কাছ দিয়ে কেউ হাঁটছে। আচ্ছা, এবং হাঁটার শব্দ সে পাচ্ছে, মানে পা ঘষায় ঘষায় হাঁটছে। ইটস লাইক
স্লিপার পরে যদি কেউ হাঁটে এরকম একটা শব্দ হাঁটতে, কিন্তু পা ঘষে ঘষে হ্যাঁ ঘষে ঘষে, এবং হাঁটাটা একসময় পেস বাড়তেছে, পেসটা নর্মাল থাকছে না, মানে একটা গতিতে হাঁটছে, সেই গতিটা বেড়ে যাচ্ছে এবং পরপরে সে শব্দটা পেলো যে একটু গতিতে হাঁটলে মানুষের কাপড়ও কিন্তু মুভ করে, একটা বাতাসের একটা শব্দ হয়, সেরকম একটা শব্দ মনে হচ্ছে ফস করে কেউ ওখান থেকে চলে যাচ্ছে আবার আসতেছে। এরকম হয়ে এক সময় সে শব্দ করে ঠিক তার দরজার সামনে স্থির হলো। এই সময় ও নিজে দম বন্ধ করে বসে আছে, ঘটনাটা কি করতেছে, কি এখানে কেউ কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করতে কিছু। হঠাৎ করে মনে হলো যে কেউ শ্বাস ছাড়ার পরপরে তার দরজার মধ্যে ধাপ ধাপ করে দুটো এরকম বাড়ি দিল, বাড়িতে চুপ, কোনো শব্দ না, হাঁটারও শব্দ নেই। আচ্ছা, তো যখন নাকি দরজায় বাড়ি দিতে সে কেঁপে উঠে, তো ও চিন্তা করতেছে আমি লজিক্যালি চিন্তা করি, এমন তো হতে পারে আমাকে ভয় দেখাচ্ছে। পরে চিন্তা আবার নিজেই ভাবতেছে যে ভয় কেন দেখাবে, এই বাসায় তো আসলে আমরা কিনে উঠছি, এখানে ভয় দেখানোর মতো কেউ মানুষও নাই, নিচতলাও মানুষ নাই, আমার ফ্লোরে একটা অংশ পুরাই বন্ধ, ওই পাশের অ্যাপার্টমেন্ট ওরা আলাদা করে রাখতে আর কি। এই পাশে কে আমাকে ভয় দেখাবে এত রাত্রেবেলা, এখন 12টা-1টা বাজে, হ্যাঁ এরকম সময় চুপ করে আসে। তো দূরে শুনতেছে কুকুর ঘেউ ঘেউ করতেছে, এই করতেছে, তো একবার চিন্তা করতে করতে আবার শুয়ে পড়ে। তো এরকম শুয়ে পড়েও ঘুম আর আসছে না, চিন্তা করতেছে, আবার সেই শব্দ পাওয়া শুরু করলো, মানে ওরকম হাঁটাহাঁটি শব্দ, এবং এক পর্যায়ে সে একটা হাসির শব্দ পায়। হাসিটা ঠিক একটা স্বাভাবিক হাসি না, মনে হচ্ছে কেউ বদ্ধ করে হাসতেছে, মানে কি দম বন্ধ করে ও মানে কেমন করে জানি হাসতেছে একটা শব্দ করে। তো মানে ও দারুণ ভয় পেয়ে যায় এটাতে, ভয় পেয়ে এখন ওর আসলে প্রিপারেশন তেমন ছিল না ধর্মীয় জিনিসে, ও শুধু জানতো যে গায়ত্রী মন্ত্র নামে একটা মন্ত্র আছে যেটা পড়লে নাকি এরকম ভূতপ্রেত থেকে ওদের মানে ওদের ধর্মে যেভাবে ই করা আর কি। তো সেইটা যতটুক জানে সে চেষ্টা করে, কারণ ও ওই ধরনের জিনিসের শিক্ষা খুব একটা পায়নি, সে চেষ্টা করে এবং সে মনে মনে চিন্তা করে যে আমাকে বাঁচাও সৃষ্টিকর্তা বা আমাকে ঈশ্বর যে আছো বাঁচাও, এবং চিন্তা করতে থাকে। এরকম করতে 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 এক সময় সে ঘুমায় পড়ে এবং ওই দিন রাতটা তার কেটে যায়। এবং কেটে যাওয়ার পরে পরদিন সকালে যখন ওর ঘুম ভাঙে বেশ বেলা করে, দেখে যে সারা শরীর মানে খুব আড়ষ্ট হয়ে আছে, মানে হাত পা মনে হচ্ছে ভারী ব্যথা। উঠে বের হয়ে সে কেয়ারটেকার সাথে যোগাযোগ করে তাকে ডাকে, ডেকে বলে যে আমি তো রাত্রেবেলা এখানে থাকলাম, এই সেই। এবং কেয়ারটেকার বলেও কিছু না, এটা কিছু না, যে আপনি একা আছেন এরকম ভয় পাচ্ছেন, যে কিছু না। এর মধ্যে দেখে যে বুয়া কাজের মহিলা যে আছে আসে ওখানে, তিনি এসে মানে পাচক আর কি রান্না করে দেয় আর কি, এসে ওকে রান্না করে দিয়ে ওকে জিজ্ঞেস করে যে আপনি কি আপনার জন্য কি কি খাবারের মেনু বলা হচ্ছে সেটা করে দিয়ে বলে যে আপনি ঘুমায় যান এখানে। তো জিজ্ঞেস করার চেষ্টা করে যে এখানে দিদি এখানে কি কিছু আসলে ভয়ের কিছু আছে নাকি। তো সেই দিদি বলে ভয়ের মানে কি? তো বলতেছে আমি এরকম রাতের বেলা এরকম পাইছি। বলো ওরকম কিছু নাই, মানে সে আর কথা বলতে চায় না। তবে ওই মহিলা সে বুঝতে পারলো যে মহিলা বেশিক্ষণ বাসায় থাকতে চায় না, সে কোনো মতে তার কাজটা সেরে ওখান থেকে চলে গেছে। আচ্ছা, তো ওর মধ্যে খাওয়া দাওয়া করলো, একটু বাইরে গেছে, ঘুরে ফিরে ওখানকার নিউ মার্কেট ওসব এলাকায় ঘুরে টুরে আবার ব্যাক করে আসছে বাসা। সন্ধ্যার সময় বাসায় আসতে যেই আবার তার ভয় লাগা শুরু করলো যে এরকম কি ঘটনা করতেছে। তো যাই হোক, তো বাসায় এসে সে আপনার রাত্রেবেলা এক সময় সে রাতে শাওয়ার নেওয়ার অভ্যাস এরকম করে সে বাথরুমে গেল। বাথরুমে যে যখন সে মোটামুটি গোসল করার প্রিপারেশন নিচ্ছে, এই সময় হঠাৎ দেখে যে রুমের টাস করে লাইটটা নিভছে, এবং লাইটটা নিভছে যে এটা যে মানে ইলেকট্রিক্যাল কিছু না, মানে কারেন্ট চলে যাওয়া না, সেটা সে বুঝতে পারছে, কারণ বাইরের সুইচটা যে ছিল ওইটা কিন্তু টিপ সুইচ, এবং টাক করে সুইচ পড়ার শব্দটা সে পাইছে। ওই রুমের দরজা সে বন্ধ করে আসেনি, দরজা খোলাই ছিল, সুইচ পড়ার শব্দ পেয়েছে। এবং তখন সে হয়তো ভয় পায় যে কে রুমে ঢুকে বন্ধ করে দিল, এবং ঘুরঘুরটি অন্ধকার বাথরুমের ভেতরে। হ্যাঁ, ওর কাছে মানে খুবই মানে লাগছে, মানে ভয় লাগছে। তো ঘুরে বাথরুমের দরজাটা খোলার চেষ্টা করে, দেখে দরজা খুলছে না, দরজা পুরো স্টিপ হয়ে আছে, মানে ওটার মধ্যে একটা নব সিস্টেম ছিল, মানে যে খুলে যে ঘুরে নব পুরো স্টিপ। ও ওখানে টিপ দিয়ে ঢুকছে আর কি, দেখে যে নব পুরো স্টিপ, এবং মানে ঘুরছেই না, অনেক চেষ্টা করছে ঘোরানোর, খুব ঘুরছে না, এবং এই পর্যায়ে ও প্রায় ফ্রিজ হয়ে যায়, মানে এতটা ভয় পায় যে লাইক মারা যাওয়ার মতো অবস্থা। যখন নাকি খুবই সে মানে সেন্স হারায় ফেলতেছে, এরকম সময় সে হঠাৎ করে দরজাটা খুলে যায়, ঠাস করে দরজা খুলে যায়, এবং সে বাইরে আসে। বাইরে এসে তার ঢুকে দেখে রুমের ভেতরে কিছু নাই, ওই পাশে বারান্দায় আলো জ্বলছে, জ্বালায় গেছিল। সুইচের কাছে দেখে সুইচটা আসলে কেউ নিভাই দিছে ওখানে। আচ্ছা, এবং সুইচটাকে সে অন করে, সে বাথরুমে যায়, বাথরুমে করে রাত্রেবেলা শুয়ে থাকে, এবং যথারীতি সেরকম চলার শব্দ, এবং ওই যে হাসিটা ঠিক না, ইটস লাইক কাইন্ড অফ এ গোয়ানি টাইপের একটা শব্দ আসতে থাকে। এবং ও এবার করে কি, মানে বুঝে যে আমাকে তো এখন থাকতেই হচ্ছে, ঘটনাটা কি, সে উঠে যায়। সে যখন বিছনার থেকে নামে
তখন দেখে যে ওখানে আর কিছু নাই, মানে ওই কোনো শব্দ টব্দ সব বন্ধ হয়ে গেছে। এখন এখানে আমি একটা ছোট্ট রেফারেন্স দিই রাসেল ভাই, আমি কিন্তু ওই সেম জিনিস কাইন্ড অফ এক্সপিরিয়েন্স করেছিলাম, মানে ওর কল্লোলের সিচুয়েশনের সাথে আমার একটা সেম সিচুয়েশন আছে। যে আমরা একটা বাড়িতে ছিলাম, যখন আমরা বাড়ি তৈরি করি তখন ভাড়া ছিলাম একটা বাসায়, সেই বাসায় কিন্তু আমার বেডরুম থেকে এরকম একটা ঘটনা আমি দেখেছিলাম, যে আমার গেটের নিচ দিয়ে কিছু একটা আমরা মানে এরকম যাচ্ছে একজন হেঁটে, এবং তখন আমি চিন্তা করছিলাম যে এটা মনে হয় আমাদের বাড়ির বুড়ি একটা বুয়া আছে, উনি মনে হয় হাঁটে। তো তখন আমি চিন্তা করতাম যে বুড়ি এখানে এইভাবে হাঁটছে রাতের বেলা কেন, আমার আম্মুর রুম পাশে, আম্মুর রুমে যাচ্ছে আমার রুমের সামনে দিয়ে, এটা পাগলামি নাকি? একবার চিন্তা করলাম এটা কি আমাদের বাসার সামনে গাছ আছে, গাছের ছায়া, নারকেল গাছের ছায়া। পরে আমি কি করলাম, উঠলাম, উঠে যে ঠিক ওখান থেকে যে ওই গেটটা খুললাম, তখন দেখি কোনো কিছুই নাই। হেঁটে যে আমি দেখলাম নারকেল, সব লাইট নিভাইতে একই অবস্থা বানালাম, দেখলাম নারকেল গাছের ছায়া এখানে আসেই না, ওটা ড্রয়িং রুম পর্যন্তই থাকে। আবার এসে শুনলাম কিছুক্ষণ পর আবার সেই ছায়া, এবং পরবর্তীতে আমি হেঁটে 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 ঠিক পা টিপে টিপে দরজার কাছে গিয়েছি দেখতে যে ঘটনাটা কি। হেঁটে যখন যাচ্ছে, যেই আমার গেটের সামনে পাটা পড়েছে, আমি ওই সময় ঠাস করে দরজা খুলছি এবং দেখছি কিচ্ছু নেই। কল্লোলের এই কাইন্ড অফ থিংটা কিন্তু একই রকম, মানে মোটামুটি কাছে। এটা আমি নিজে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে বললাম। ও যখন গেল গেটের কাছে, ও দেখে যে কেউ নাই এখানে। এবং একটা করেছে বাংলাদেশে, একটা করেছে কলকাতায়, একটা ঢাকায়, একটা কলকাতায়, এবং সেম কাইন্ড অফ থিং। এবং ও তখন প্রচন্ড ভয় পায়, ঘটনাটা কি, এরকম কেন ঘটতেছে। তো আবার গেটটা লাগে এসে আসে, আবার ঠিক সেম কিছুক্ষণ পর সেই হাঁটা একই জিনিস অব্যাহত আছে, এবং ওই ঘুঙানির শব্দটা ওর গেটের কাছে, এবং মনে হচ্ছে এরপর ঘুরে ঘুরে কেউ যায় এদিকে ওদিকে, এরকম শব্দ হয়। এবং ও মানে এক পর্যায়ে ভয় পেয়ে ফ্রিকড আউট হয়ে যায় ভোরের দিকে, এবং সে কি করে গেট খুলে ওই শব্দ কোনখান থেকে আসতেছে, ও গেট খোলার পরে শব্দটা পাইছে যে ওখানে শব্দ হচ্ছে কোথায়, রান্নাঘরে। এবং ও যখন হেঁটে হেঁটে রান্নাঘরের কাছে যায় রাত্রে ভাই, তখন দেখে যে ওই শব্দটা কিন্তু আছে রান্নাঘর থেকে, ইটস লাইক ঘুমানি এবং একটা হাসি টাইপের শব্দ। এবং ও যখন রান্নাঘরে দরজায় দাঁড়ায় দেখে যে জানালার কাছে, রান্নাঘরের জানালাতে হালকা বাইরের আলো আসছিল আউটসাইড, ওইখানে কোন একটা মানুষ ঠিক সিঙ্কের উপর পা ঝুলায় বসে আছে। দেখে মনে হচ্ছে কোনো ফিমেল শেপই হবে, কারণ মনে হচ্ছে মাথায় অনেক চুল এবং বেশ একটা আবছা অবয়বের মতো, যে চেহারা কিছু দেখা যাচ্ছে না এরকম। ও দেখে ঝেড়ে দৌড় দেয় ওখান থেকে একটা। আচ্ছা, দৌড় দিয়ে সে একদম সোজা রাস্তায় এসে দাঁড়ায় থাকে গেটের সামনে, মানে সে আর বাসায় ঢুকবে না এরকম অবস্থা। সে পরদিন যেভাবে হোক সকালে আলো ফোটার পর বাসা ঢুকে বাবার সাথে যোগাযোগ করে, ওর বাবুর সাথে। তো ও বলে যে আমি তো আছে, দুপুরের পরে তোমার যে কাকা সে আসবে। তোর কাকা আসে, কাকা এসে যে কথা বলে কেয়ারটেকারের সাথে, ইসের সাথে। তখন কথায় বের হয় যে ওই বাসায় নাকি একটা মানে বোবা মেয়ে থাকতো আর কি, সে মেয়েটাকে কারা মেরে ফেলছিল ওখানে। এবং মাঝে মাঝে অনেকে এরকম দেখে, মানে এই ধরনের জিনিসপত্র ওখানে দেখে। এবং মানে আরো কিছু ভয়ের জিনিস মানুষ দেখছে ওখানে, যেমন মানুষ দেখা গেছে যে কেউ গোসল করতেছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে ট্যাঙ্কির থেকে পানি বন্ধ করে দিছে, মানে ট্যাঙ্কের পানি কেউ বন্ধ করে দিচ্ছে, এই ধরনের জিনিসপত্র। সো ওভারঅল এক্সপিরিয়েন্স যেটা রাসেল ভাই, এরকম তো আমি যেটা বললাম যে আমি যে বাসায় ছিলাম সেখানেও দেখছি কেউ হাঁটতেছে এরকম পায়ের শব্দ। এবং ওখানে শুনছি যে অনেকের নাকি দেখতে ওখানে যে বাড়িওয়ালার বাসা তো নাকি রান্নাঘরের জিনিসপত্র ফেলে দিত, ধুমধাম করে ফেলে দিত, হ্যাঁ, এবং ওনাকে পা ধরে টেনে নাকি ফেলে দিত, সোফা থেকে নামায় ফেলছে, এরকমও নাকি ঘটে। সো এগুলো অ্যাকচুয়ালি জিনরা করে আসলে ভাই। পুরোনো বাড়ির সাথে বিভিন্ন স্মৃতি থাকে এবং তারা করে, মানুষ ভয় পায়, মানুষকে ভয় দেখায়। এবং ওই হাঁটার জিনিসটাকে কিন্তু আমি যেদিন থেকে ইগনোর করছি তখন থেকে আর করে না। তবে বেস্ট ওয়ে হচ্ছে তাদেরকে সিরিয়াসলি কমান্ড করা যে এটা আমার বাসা, আপনি যদি রেন্টেও থাকেন বাসায়, ইউ আর পেইং দ্য রেন্ট, দ্যাটস মিন ইউ আর দ্য ওনার ফর দ্যাট টাইম। তাকে বলা যে আমি এই বাসায় আমি বিলং করি, এটা আমার মালিক, তুমি চলে যাও, তোমার কোনো অধিকার নেই আমাকে ডিস্টার্ব করা। রাইট, দিস ইজ মাই হাউস। হ্যাঁ, আর ইন দ্য নেম অফ গড, আল্লাহর নামে আমি তোমাকে কমান্ড করছি চলে যেতে, এখান থেকে চলে যায় জিনিসটা। আপনাদের মঞ্চ থেকে যারা ভৌতিক উপন্যাস শুনতে পছন্দ করেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম।
স্টোরি লেন চ্যানেলটিতে পৃথিবীর বিখ্যাত সব হরর উপন্যাসগুলো সম্পূর্ণ বাংলা অডিও আকারে উপস্থাপন করা হয়ে থাকে। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা আই বাটনে প্রেস করে আপনারা স্টোরি লেন চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। স্টোরি লেন চ্যানেলে আপনারা পৃথিবীর বিখ্যাত সব হরর জনার উপন্যাসগুলো সম্পূর্ণ বাংলা অডিও বুক আকারে শুনতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা এই ভিডিওটি কোথা থেকে শুনছেন তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। আমি আসলে যে এটা ঘটনা ঠিক না, আমি একটা বাড়ির কথা বলবো রাসেল ভাই। দিস হ্যাজ মানে এটা কিছু জিন দিয়ে মানে আর কি জিনের সংস্পর্শে এই জিনিসগুলো আর কি বাসায় আছে বা ওই বাসার মধ্যে জিন যা করে আর কি সেরকম কিছু আছে। ওকে, একটু আগে আপনার বলা কাহিনী শুনছিলাম, ওখানে জিনের ব্যাপারে কথা বলা হচ্ছিল। জিন কিন্তু জিনিসটা এরকম না যে শুধু যে মসজিদে নামাজ পড়ে এরকমই না, বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় থাকে। জিনদের মানে মেজর অংশটাই কিন্তু আসলে মানে তারা দুষ্ট। আচ্ছা, মানে একটা কাহিনী আছে এরা ভালো, বাট তাদের সংখ্যাটা কিন্তু কমের মতো না, কম, এবং ওরা মানুষকে খুব বেশি ডিস্টার্ব করে। তো একটা বাসা, এই আমি ধরেন একজন মানে এটা হচ্ছে আমার খুব পরিচিত কিছু মানুষের কাহিনী, এর জন্য নাম টাম কিছুই বলবো না প্লিজ, যাতে কেউ রিলেট না করে। সমস্যা তো ধরেন এক ভদ্রলোক, উনি ওনার ছোট ভাই নিয়ে একটা বাড়িতে থাকতেন এবং ওই বাড়িতে উনি, ওনার ওয়াইফ এবং ওনার ছোট ভাই তিনজন একটা বাড়িতে থাকতেন। বাড়িটা হচ্ছে খুব অভিজাত এলাকায়, ঢাকা শহরে কোন একটা জায়গায়। এবং একটা আশ্চর্য ব্যাপার রাসেল ভাই, এই অভিজাত এলাকাগুলোতে খুব বেশি এই প্রবলেমগুলো হয়। এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে ইটস দ্য ফ্যাক্ট। এবং আমি এই পর্যন্ত যত মানুষের কাছে শুনেছি এই ধরনের কাহিনী, এবং বেশিরভাগই খুব অভিজাত এলাকাগুলোর মধ্যে, ঠিক আছে, মানে সামহাও মানে এই দুষ্ট জিনগুলো এই জায়গায় খুব বেশি বাধা পাচ্ছে, বাসা বেঁধেছে আর কি। ফোর্স আমরা আই ডোন্ট নো মানে কি কারণে, বাট তারা ওখানে থাকে আর কি। একটা সময় যেমন আমাদের মোহাম্মদপুর এলাকার খুব বদনাম ছিল যে ওখানে এরকম ভৌতিক ব্যাপার স্যাপার ঘটে, পুরান ঢাকার ছিল, বাট এখন এই অভিজাত এলাকাগুলোতে খুব বেশি। যাই হোক, তো ওই বাসাটা সম্বন্ধে যেটা বলেছে আর কি, যে ওই বাসায় ওর ছোট ভাই চিনি, সে যেখানে থাকতো আর কি, সেই রুমটার মধ্যে রাতের বেলা সে ফিল করতো কেউ একজন রুমে চলাফেরা করে। আচ্ছা, ধরেন সে ঘুমিয়ে আছে, ছোট ভাই ফার্স্ট আমাকে যেটা বলেছে সে, এবং মাঝে মাঝেই মানে এই ধরনের প্রবলেম হলে সে আমাকে ফোন করতো গভীর রাতে। ধরেন আমি বসে আছি, আমি তো রাত জাগি অনেক, টিং টিং করে ধরেন আমার ভাইবারে নক হচ্ছে, কল করে কি বলে, আমি এগুলো অ্যাকুমুলেট করে এখন পুরো একটা মানে দিচ্ছি আর কি। তো বলছে যে বাবু ভাই, আমার একটু আগে যেটা হয়েছে, আমার এখানে মনে হচ্ছে যে আমার ঘরের মধ্যে কেউ চলাফেরা করতেছে, এবং আমার যে সে যে ঘুমাতো, এখন অনেকেই কিন্তু ম্যাট্রেস মাটিতে রেখে শুয়ে থাকে, তো বলে ম্যাট্রেস মাটিতে রেখে শুয়ে আছি, হঠাৎ করে অন্ধকার ঘরের মধ্যে মনে হলো কেউ একজন ঢুকছে এবং আমার এই বিছানার আশেপাশে চলাফেরা করতেছে, এবং আস্তে করে একসময় দেখা যাচ্ছে ম্যাট্রেসের পাশটা কিরকম চাপ দিয়ে নিচু করে ফেলছে। মানে লাইক কেউ যদি পাশে শোয় তাহলে কিন্তু রাসেল ভাই বুঝতে পারবেন যে মানে আপনার ম্যাট্রেসে শোয়া থাকলে, বিশেষ করে ম্যাট্রেস বা ফোমের ইসে যদি কেউ শোয়, ফোমে বোঝা যাবে না, ম্যাট্রেসে বোঝা যায় যে পাশে কেউ শুলে কিন্তু ম্যাট্রেসটা একটু কাত হয়। রাইট। হ্যাঁ, তো সে এরকম একটা ফিল করছে। এটা ফিল করার পরে ওর ধরেন গায়ের লোম দাঁড়ায় গেছে, মানে হঠাৎ করে রাতের বেলা সে জানে ওখানে কেউ নাই, এবং তার সে ফিল করতেছে যে কেউ একজন শুয়ে আছে পাশে। এবং একসময় সে আউট অফ কিউরিয়াসিটি সে হাত দিয়ে দেখে কেউ নাই, বাট জায়গাটার টেম্পারেচার চেঞ্জ। লাইক একটা মানুষ বা কিছু শুয়ে থাকলে একটা জায়গা কিন্তু টেম্পারেচারটা একটু ওয়ার্ম হয়ে যায়, ঠিক সেরকম একটা টেম্পারেচার ওখানে। এবং তখনও দেখে যে এসি চলতেছে রুমের ভিতরে, কিন্তু রুমের টেম্পারেচার কিন্তু রাইজ করতেছে, মানে এসি চলতেছে, রুমটা গরম, বেশ গরম। এবং ও উঠে যায়, হেঁটে হেঁটে যেয়ে দেখে যে ওই বাথরুমের দরজাটা, এটা লক থাকার কথা না, এটা লক ভেতর থেকে, ইটস লাইক মানে খুলছে না। অনেকক্ষণ চেষ্টা করার পরে একটা সময় আস্তে করে সেট করে খুলে যায়। বাট জিনিসটা হচ্ছে কি রাসেল ভাই, বাথরুমের এটা কিন্তু জাস্ট ডোর নব, এবং এটা লক করা না ভিতর থেকে খুলে যায়। আমি ওকে অনেক সময় বলছি যে ডোর নব তো হইতেই পারে, হয়তো তোমার কোনো কারণে লক হয়ে গেছে। বলে ভাইয়া খুললো কেমনে করে, এবং এটা তো মানে এমন হতো যে লক মানে লকই, আমার চাবি দিয়ে খুলতে হয়েছে, চাবি দিয়ে খোলা লাগেনি, মনে হচ্ছে কেউ চেপে ধরে রাখছে ভেতর থেকে। আচ্ছা, এবং এক সময় অল অফ এ সাডেন এক সময় শ্বাস করে খুলে গেছে, মানে এরকম খুলে যায়। তো ওদের রুমে
ওদের বাসায় কিছুদিনের জন্য পাশেই আরেকটা ফ্যামিলি আর কি, ওদের সাথে একজন থাকতো আর কি, একজন আত্মীয় কিছুদিন ছিল আর কি। ওইখানে নাকি ওই ওদের রুমের দরজাটা অল অফ এ সার্টেন রাতের বেলা অটোমেটিকলি খুলে যেত। লাইক ডোর নব লাগানো থাকলে কিন্তু দরজা খোলে না রাসেল ভাই। আর ওই বাসাটাতে ওরা ফ্যান সাধারণত চালায় না, এসি চলে। অনেকের আছে ফ্যানের অভ্যাস আছে, আমি ফ্যান এসির সাথেও চালাই, বাট অনেকে এটা করে না। তো ওরা নাকি দেখতো আস্তে করে রাত্রেবেলা দরজা মানে খুলে, মানে ওই যে যেমন একটা হালকা কবজায় শব্দ হয় আমরা হরর মুভিতে ইউজ করি, কাইন্ড অফ লাইক দ্যাট, দরজাটা এরকম খুলে গেছে। এবং মানে ওই যে নাকি থাকতো আর কি রিলেটিভ, তার ওয়াইফ যে ছিল সে ভয় পেত প্রায় জিনিসটা দেখে। ঠিক আছে, তো দেখে বলতে কি মানে এই ধরনের ব্যাপার স্যাপার ওদের বাসায় সবসময় হতে থাকে। তো এবং ও অনেক সময় দেখছে এরকম যে রাত্রেবেলা একদিন দেখতেছে সে লিভিং রুমে বসে যে একটা তোয়ালে এই মাথা থেকে ওই মাথায় ছুড়ে, মানে কেউ ছুড়ে মারলে যেরকম আর কি, আচ্ছা, কাইন্ড অফ লাইক দ্যাট। রুমের মধ্যে কিন্তু কেউ নাই, সেটা মানে হওয়াটা একেবারে অস্বাভাবিক। এবং ও হেঁটে গেছে সাথে সাথে রুমে। আচ্ছা, রুমের মধ্যে কেউ নাই, কিন্তু তোয়ালেটা মানে এই পাশ থেকে এখানে একটা চেয়ারের মতো ছিল, সেখান থেকে উড়ে যে বিছানার মধ্যে পড়ছে। আচ্ছা, ওর সামনে যে দেখো বিছানার মধ্যে তোয়ালে পড়া। আর ওই রুমের ভেতরে আপনার আরো এরকম কাহিনী, এয়ার কন্ডিশনে হঠাৎ করে দেখা গেছে যে মিটারটা যে মানে আপনার যে যেখানে রেজিস্টার করে যে টেম্পারেচার কত, সেটা পুরো ধরেন 9999 সব উঠে আছে। এটা যেদিন হচ্ছে আমাকে বলতেছে নক করে যে ভাইয়া আমার এসির এখানে সব 99 উঠে আছে, ছবি পাঠাইছে আমাকে তুলে। আমি বললাম হতে পারে ডিজিটাল ম্যাল ফাংশন কোনো, ভাই সে ম্যাল ফাংশন হতে পারে, এরকম কেন? বলে ভাইয়া এটা তো আবার ঠিক হয়ে গেছে একটু পরে। হঠাৎ করে টিট করে শব্দ হলো, দেখলাম যে সবগুলো 999 হয়ে আছে, আবার এটা একটু পর ঠিক হয়ে গেল। তো ও যেটা বলতেছিল যে এটা নাকি মানে খ্রিস্টান বাইবেলে বলে দ্য নাম্বার অফ বিস্ট 666, সেটা ঘুরে ওখানে আসছে। আমি বললাম যে এটা তো তোমাকে দেখানোর আসলে কিছু নাই, মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ শোয়িং ইউ। তো বলতেছে যে হতে পারে জিনিসটা এরকম কিছু আমাকে দেখায় ভয় পাওয়ানোর চেষ্টা করছে বা সামথিং। যাই হোক, মানে ওই বাসাটায় এই ধরনের জিনিসপত্র প্রায় হতো। এবং ওই রুমে ধরেন একজন এই রুমে আছে, ওই পাশের রুমে কথার শব্দ শুনতে পায়, এবং মানে কথার শব্দ শুনে যখন ওই রুমে ব্যাক করে দেখে কেউ নেই। আচ্ছা, রুমের ভিতরে, এবং দেখা যাচ্ছে রুমের মধ্যে ফিস 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 করে কথা বলতেছে, এরকম শব্দ হয়। রিসেন্টলি যেটা হয়েছে, ওরা বাইরে ছিল, এই সময় বড় ভাই ফোন করছে তাকে, যে বলছে যে তুমি একটু আসো, সমস্যা আছে বাসার মধ্যে। আসছে, এসে দেখতেছে যে ওই বড় ভাইটা খুব টেন্সড বসে আছে ঘরে, ধরেন কোরআন তেলাওয়াত হচ্ছে টিভিতে। হ্যাঁ, এসে একটু জিজ্ঞেস করছে যে কি হয়েছে, ভাবিও অনেক আপসেট। তো বলতেছে মানে ভাবি যে সে শুয়েছিল বিছানার মধ্যে, আর ভাই উনি টিভি দেখছিলেন লিভিং রুমে বসে। তো হঠাৎ করে কি জানি মনে হয় ভাইটার, উনি রুমে যান। উনি রুমে যেয়ে দেখেন যে ভাবি শুয়ে আছেন, উনি বেশ বাঁকা হয়ে গেছেন, লাইক কাইন্ড অফ লাইক মানুষ পিঠটা যদি, পেটের অংশটা যদি উপর উঠে যায় এরকম, শুধু ঘাটটা আর পাটা দুই পাশে থাকে, এবং সব মোচড়ায় গেছে এরকম, লাইক গাছের কাণ্ড যেভাবে মোচড়ায় যায়, হাত পা সেভাবে মোচড়ায় গেছে। এবং ইট সিমস অ্যাজ ইফ লাইক কেউ উঁচা করে ধরছে ওনাকে। আচ্ছা, কাইন্ড অফ লাইক দ্যাট, মানে আমরা অনেক সময় শুনি না বাতাসে উঠে গেছে, কাইন্ড অফ লাইক দ্যাট। কিন্তু ওইটা করতে হচ্ছে না মাথা আর পায়ের গোড়ালির সাহায্যে, হাত পা বাঁকায় যাচ্ছে, এবং মানে মুখ টুক হয়ে গেছে। তো এই অবস্থাতে উনি যে ভাইয়া থাকেন, উনি নাকি তাড়াতাড়ি যে ওনার ওয়াইফকে চেপে ধরে শান্ত করার চেষ্টা করেন এবং দোয়া পড়তে থাকেন। উনি বুঝছে যে এটা প্যারানর্মাল কিছু, এটা মানে স্বাভাবিক ব্যাপার না। উনি দোয়া পড়তে থাকেন, এবং বিভিন্ন দোয়া পড়তে এটা যখন নাকি ঠিক মতো মানে দেখা যাচ্ছে যে চেঞ্জ হচ্ছে না, এরকমই করতেছে, এবং উনি কেমন একটা শব্দ করতেছে, তখন উনি ইয়াসিন শরীফের, ইয়াসিন সূরা ইয়াসিনের প্রথম কিছু আয়াত উনি জানতে, এটা পড়েন। তো ওইটা পড়ার পর নাকি আপনার উনি সোজা হয়ে যান, পড়ে যান। এবং উনি অনেকক্ষণ, ভাই যে ছিলেন উনি অনেক সাহসী মানুষ, উনি ওখানে তখন বলেন যে এখানে যে আছো, সে যদি এখানে কোনো ডিস্টার্ব করতে থাকো, তার যদি কোনো বোঝাপড়া আমার সাথে থাকে, তুমি আমার সাথে বোঝাপড়া করো, আমার ওয়াইফের কাছে আসবে না, এরকম বলে। তারপরে কোনো রেসপন্স পান না উনি। হ্যাঁ, তো তারপর অনেকক্ষণ ওই ভাবি ভাবে ছিলেন,
আবার নাকি কিছুক্ষণ পর ওনার এরকম হাত পা, এটা মানে উনি যখন বলার কিছুক্ষণ পর আবার এরকম হওয়া শুরু করে। তো উনি ভাবিকে আবার উনি রুম ধরে রাখে, দোয়া পড়তে থাকেন। একসময় জিনিসটা আবার একটু স্বাভাবিক হয়। তারপর উনি ভাবি অনেকক্ষণ পরে ওনার সেন্স আসে আর কি, তো জিজ্ঞেস করে যে কি হয়েছিল। তো ভাবি যেটা বলতে, ভাবি নাকি শুয়েছিল একা, তো ওই ভাই উনি তো ছিলেন আরেক রুমে। হঠাৎ নাকি উনি দেখেন যে একটা মানে আগুনের মতো। হ্যাঁ আচ্ছা, এর মধ্যে একটা জিনিস ছিল যে ভাই যেটা করছিলেন, তখন উনি ফোন করার চেষ্টা করতেছিলেন ওনার কাছের মানুষকে, কাউকে ডাকার জন্য। যখন এই ঘটনা হচ্ছে তখন নাকি ফোনের লক খুলছিল না, ফোনের স্ক্রিন হ্যাং হয়ে গেছে। দ্যাট ওয়াজ আইফোন কিন্তু সাধারণত হ্যাং করে না, মানে ফিঙ্গারও কাজ করছে না, এবং উনি যে প্রেস করে যে করে খুলবে, কোড দিয়ে খুলবে, ওনার ওটাও কাজ করছে না, লক হ্যাং হয়ে আছে। কারণ আইফোন এক্স একদম লেটেস্ট, এমন না যে পুরানো ভার্সন যে কোনো কারণে এটা মানে আমি এটা কেন বলছি রাসেল ভাই, যে এটা বোঝাচ্ছি যে খুব পাওয়ারফুল যদি এন্টিটি হয় এগুলো, মানে জিনদের মধ্যে, তাদের কিন্তু এগুলোর মধ্যে ইন্টারফেয়ার করা, কেউ যদি মনে করে যে না আমি টেকনোলজি দিয়ে তাদের সাথে মোকাবেলা করবো, ইটস নট লাইক দ্যাট। টেকনোলজি অনেক কিছু ওদের কাছ থেকে আসছে, তো তারা কিন্তু এটার উপর কন্ট্রোল রাখে, অনেক কিছুর উপরে কন্ট্রোল রাখে তারা। তো উনি কিন্তু তখন পারেন নাই, একমাত্র ওনার অবলম্বন ছিল দোয়া পড়া। এবং হি ইজ এ ভেরি টেকি পার্সন, যার কথা বলতেছি সে মানে নট এ লাইক মানে গ্রুপ বল বা সামথিং, টেকনিক্যালি খুবই অ্যাডভান্স, একজন অ্যাডভান্স লেভেলের কম্পিউটার প্রোগ্রামার উনি। হ্যাঁ, তো এই ধরনের কোনো চান্সটা নেই। তো উনি তারপর জিজ্ঞেস করে ভাবিকে কি হয়েছিল। তো ভাবি বলতেছে যে উনি দেখছে যে একটা কিছু একটা ফার্স্টে আগুনের মতো আসে রুমের ভেতরে, এবং পরে এসে একটা ছায়ার মতো হয়ে যায়, লাইক এ মানুষের শেপ, এবং খুব মানে বিভিন্ন হেলে দুলে কোনোভাবে আসে আর কি। ঘরের মধ্যে তখন আপনার আলো ছিল না, মানে আলো অন্ধকার একটা পরিবেশ। হ্যাঁ, কেন বাইরের বিল্ডিং গুলোর থেকে হালকা লাইট আসে, এবং বাসাটা যেহেতু উঁচা 6 তলার উপরে, নিচের ল্যাম্প পোস্টের আলোটা উপর দিকে হালকা ভাবে ওঠে। এরকম একটা আচ্ছন্দ্যকর থেকে হেলে দুলে টাইপের এরকম একটা ছায়ার মতো আসতেছে, মানুষের শেপ হয়ে যায়, আবার একটা মানে বামন টাইপের হয়ে যায়, এরকম করে আসে ওনার কাছে আসতে থাকে। এবং উনি যখন নাকি ওনার হাজবেন্ডকে ডাকতে চায়, তখন নাকি ওনাকে ভয় দেখায়, হ্যাঁ না করে, মানে না করতেছে ডাকতে। তো এই পর্যায়ে উনি যখন নাকি জোরে ডাক দিতে গেছে, তখন নাকি ওনাকে মারতে গেছে, মার দেখেছে, এবং পরবর্তীতে ওনার কাছে যে চলে আসছে, এরপর থেকে আর ওনার সেন্সটা নাই আসলে কি হয়েছে। তো ও পরবর্তীতে উনি যখন ওই জন্য হাজবেন্ড ওনাকে সেন্সে আনে, দোয়া টোয়া পড়ে, এবং সেই তো ওইখানে এরকম হচ্ছে আর কি, এরকম ব্যাপার স্যাপার হচ্ছে বাসাটাতে। ওনারা এখনো চিন্তা করছে যে কি করবে, এটা মানে হয়তো কোনো সমাধান এখনো পায়নি, বাট করবে। তো এইটা হচ্ছে ওই বাসার কাহিনী রাসেল ভাই। যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি যার সাথে ঘটেছিল ওনার নাম হচ্ছে কবির হোসেন, ওনার বাড়ি হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় আর কি। তো ঘটনাটির সময়টা 1974-75 সালে এরকম সময় তিনি আমাকে বলেছেন আর কি। তো যিনি যার কথা বলছি আর কি, কবির হোসেন, উনি মানে খুবই একজন ভালো মানুষ ছিলেন, মানে এলাকাতে একজন উদার মনা, মানে জনদরদি এবং পশুপ্রেমী হিসাবে ওনার খুব ভালো একটা খ্যাতি ছিল। মানে যে কোনো মানুষের বিপদে সবার আগে ওনাকে পাওয়া যেত, মানে সেই হিসাবে উনি সবার কাছে খুবই একজন সমাদৃত একজন ব্যক্তি। রাসেল ভাই, উনি সাধারণত মানে এমনি ছোটখাটো এমনি কাজ করতেন, প্রফেশন এমনি বড় কিছু উনি করতেন না। উনি একদিন একটা সমস্যা মানে ফেস করেন। সমস্যা ফেস বলতে উনি আসলে নিজে নিজে চিন্তা করতেন বিষয়টা। কারণ হচ্ছে যেহেতু বাগেরহাট রাসেল ভাই ওই এটা তো আসলে দক্ষিণাঞ্চল সুন্দরবন এলাকা, বাগেরহাটের বেশ একটা অঞ্চল তো সুন্দরবনের কাছে পড়ে গেছে। উনি দেখতেন যে বছরের এই বর্ষাকালে এই সাপুরিয়াদের একটা দল আসতো, দল এসে ওরা বিন বাজিয়ে এবং বিভিন্ন প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপগুলো ধরে নিয়ে যেত। এবং এটা তারা বলতো হচ্ছে তারা এই সাপের বিষ বিক্রি করে, বা এই সাপগুলো তারা বাইরে বিক্রি করে, সাপ তারা পোষ মানিয়ে খেলা দেখায়, এটা তাদের প্রফেশন। এবং বছরের বর্ষাকালটাতে তারা সাপ ধরে প্রতি বছর, এটা তাদের 1 বছরের বড় একটা ইনকামের সোর্স। তো রাসেল ভাই এইটা মানে ওই কবির হোসেন যিনি, উনি এই বিষয়টা ভালোভাবে নিতে পারতেন না। এই কারণে উনি চিন্তা করতেন যে সাপ তো যে মানে বিষধর হলেও প্রকৃতির কোনো না কোনো ভাবে ভারসাম্য রক্ষা করে, সুতরাং এই অঞ্চল থেকে সাপগুলো ধরে নিয়ে যাচ্ছে,
এটা উনি আসলে পশুপ্রেমী হিসাবে এই বিষয়টা ওনার মনের মধ্যে কাজ করতো। তো উনি চিন্তা করতে এটা বন্ধ করা যায় কিভাবে, উনি এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে ওনার থাকতো আর কি। তো এক বছর যখন ওই সাপুরিয়ারা যারা ওই অত্র অঞ্চলে আসে সাপ ধরার জন্য, তখন উনি চিন্তা করেন এই সাপগুলো ধরুক, আগে সব ধরুক, শেষ দিকে এসে উনি কোনো একটা কাজ করবেন আর কি। তো 15-20 দিন হয়ে যাওয়ার পর আসলে অনেক সাপ আসলে ধরা হয়ে গেছে, তাই আমার কাছে এরকম বলছে প্রায় 150 সাপ এরকম তারা ধরে ফেলেছে। তো হয়তো বা পরের 1-2 দিন পরে ওনারা চলে যাবেন এমন সময়, মানে ওরা তো আমরা ধরুন দেখি যে বেদের সম্প্রদায় ঠিক কেমন এক ধরনের পলিথিন বা এই টাইপের কোন একটা ঘর বানিয়ে সাধারণত তারা থাকেন আর কি, ঠিক ওইভাবে মানে তাঁবুর মতো আর কি ওনারা ছিলেন। তো কবির হোসেন ভাই যে কাজটা করেন সেটা হলো রাতের বেলা উনি একা একা গিয়ে যেই ঘরটাতে মানে যেখানে সাপগুলো রাখা হয়েছিল উনি আস্তে আস্তে করেন কি সেই সাপগুলো একে একে সব ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে কিন্তু মানে একদম শেষ দিকে যখন ছাড়তে ছাড়তে একদম শেষের দিকে চলে আসে, তখন হঠাৎ করে ওই সাপুরিয়ার ওই দলের লোকজন টের পেয়ে যায় যে তার উপস্থিতি, তখন তাকে ধরে ফেলে। ধরে ফেলার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই কাজটা কেন করলা, তখন সে তার ব্যাখ্যা করে, তুমি বলে যে এটা তো আমাদের সারা বছরের একটা উপার্জন, তুমি এটা নষ্ট করে দিলা, কাজটা ঠিক করলা না। তখন যেহেতু রাসেল ভাই ওই কবির হোসেন উনি তো লোকাল একজন লোক, আর সাপুরিয়ারা বা বেদ সম্প্রদায় ওরা তো আসে অন্য জায়গা থেকে, সেহেতু এই ছেলেকে কোনো কিছু করলে বা ক্ষতি করলে, শারীরিকভাবে আঘাত করলে গ্রামের লোকজন তাদের উপর ক্ষিপ্ত হতে পারে। এই জন্য ওই চিন্তা করে কবির হোসেনকে ওনারা কিছু বলেন নাই, ওরা ছেড়ে দিলেন। কিন্তু সাপুরিয়া যিনি উনি বললেন যে তুমি যে কাজটা করলা এটা কাজটা ভালো করো না, এর জন্য তোমাকে মানে মানে তোমার পানিশমেন্ট হতে হবে, তোমাকে অবশ্যই এর জন্য তুমি উইল বি সাফারার। তো যাই হোক, এর 5 থেকে 6 দিন পর কিছু ঘটনা উনার সাথে ঘটতে থাকে। যেমন উনি রাতের বেলা উনি যখন মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতেন তখন, এবং ঠিক এশার নামাজের পর যখন বাসায় ফিরতেন তখন, এই দুইটার সময় উনি সাধারণত সন্ধ্যার পরে বাইরে থাকতেন। তো এখন উনি যখন ফিরতেন, ফেরার সময় ওনার হঠাৎ করে মনে হতো যে পিছন থেকে মানে কোনো সাপ তার পিছনে আসছে, মানে সাপ মানে আঁকা বাঁকা হয়ে খসখস শব্দ করতে করতে আসছে। তো ওনার হাতে হারিকেন থাকতো, যখনই হারিকেনটা ঘুরিয়ে উনি দেখতেন কিছুই নেই। উনি আবার একটু আগানোর পরে ওনার মনে হতো যে আবার সাপ পিছন থেকে ওনার দিকে আসছে, এটা জাস্ট ওনার মনের মধ্যে এটা হতো আর কি। আবার যখন উনি ঘুরে তাকাতেন তখন উনি দেখতেন কিছুই নেই। তো এইভাবে উনি একটা পথ রাতের বেলা দীর্ঘ সময় মানে যতটুকু 5 মিনিটের পথ ওনার অনেক সময় লেগেছে, উনি বারবার এরকম পিছনে তাকাতেন এবং ভয় পেতেন, খালি সাপ সাপ এরকম উনি ওনার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আসলে এই ঘটনাটা আমি যখন শুনি, মানে আমার কাছে যখন আসছে, এটা শোনার পরে এই ফিলিংসটা আমার মধ্যে হওয়া শুরু হয়। এটাই আপনি মানে আমার মনে হয় যদি এটা তো মানসিক সমস্যা আর কি হতে পারে, যে আমার মনে হতো যে আমার পিছনে মনে হয় এরকম হচ্ছে। আমি মানে বেশ কিছুদিন মানে সপ্তাহখানেক এটা খুব মানে মানে সাফার করেছি আর কি। পরে নিজের মনকে বুঝিয়েছি যে আসলে এটা আমার একটা মনের ভুল, এরকম করে মনের এখনো মাঝে মাঝে আমার একটা ফিলিংস হয় আর কি, আসে যে রাতের বেলা একা একা যাওয়ার সময়, বিশেষ করে আমি যখন আমার এলাকার রাজবাড়িতে যাই, এশার নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরি, তখন কিছুটা পথ আমাকে একটু নির্জন পথ, ওটা আমাকে একা হেঁটে আসতে হয়, তখন আমার এই সমস্যাটার সৃষ্টি হয় রাসেল ভাই। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন মানে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো উনি যখন ওনার এই সমস্যাটার সৃষ্টি হতে থাকে, এইটা একটা বিষয়। তারপরে যেটা সেটা হয়, উনি যখনই বাসার বাইরে কোথাও যান, মনে করেন ওয়াশরুমে গেলেন বা বিছানায় শুতে যাবেন, সেখানে উনি সাপ দেখা শুরু করলেন। আচ্ছা, এখন কিন্তু বাস্তবে কিন্তু সেই সাপের অস্তিত্ব ছিল না, বা যখনই বাসার লোকজন আসতো দেখতে যে না কোথাও তো কোনো সাপ নেই, তখন বলতে সবই তোর মনের ভুল, তুই যে অনেকগুলো সাপ ছেড়ে দিয়েছিলি, তো ওই অনেকগুলো সাপ একসাথে হয়তো বা দেখেছি, সেজন্য তোর মনের মধ্যে এই জিনিসটা ভুল জিনিসটা চলে আসে, তো যার কারণে তুই এমনি মানে এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেল। তারপরে রাসেল ভাই উনি দিনকে দিন মানে উন্মাদের মতো হয়ে যাচ্ছিলেন, খালি সাপ সাপ সাপ। উনি ঘুমের মধ্যে চিৎকার করে জেগে ওঠেন যে সাপ দেখেছেন, তারপরে বিছানার ভিতরে সাপ, বাইরে সাপ, এরকম রাতের বেলা হেঁটে আসার সময় তো কোনো কথাই নেই, এটা তো একটা মানে সবার কাছে মানে তারপরে একটা হাসির পাত্র হয়ে গেছেন আর কি। তো সবাই তাকে মানে সাপ কবির বলে ডাকা শুরু করলো। আচ্ছা, মানে এটা মানুষের কাছে একটা তামাশার পাত্র হয়ে গেছেন উনি। জি। কিন্তু আসলে ভাই ওনার পরিবারের লোকজন ওনাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, তারা কিছুই ধরতে পারে না। বিশেষ করে বড় বড় ডাক্তার যখন দেখিয়েছে, বলছে যে এটা একটা মানসিক সমস্যা, তারা ওষুধ দিয়েছে, বেশি করে ঘুমাতে হবে, এরকম অনেক ট্রিটমেন্ট তারা করেছে, বাট কোনো লাভ হচ্ছিল না। এরপর আসলে যে কাজটা মানে ঝামেলাটা শুরু হয় সেটা হচ্ছে যে উনি মাঝে মাঝে পুকুরে নেমে গোসল করতেন। উনি একদিন পুকুরে নেমেছেন,
তো যখনই মানে কোমর পর্যন্ত পানিতে নেমেছেন, হঠাৎ মানে ওনার মনে হয়েছে যে কিছু একটা ওনার পা পেঁচিয়ে ধরেছে এবং সেটা আস্তে 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 কোমরের দিকে উঠে আসছে। তখন উনি মানে সাপ সাপ বলে আবার উপরে উঠে চলে আসেন, আচ্ছা। কিন্তু তখন দেখা যায় কোনো সাপ নাই। তো মানুষ মানে তখন দেখা গেল যে উনি গোসল করতেও বাইরে যেতে পারতেছেন না, মানে এমন একটা সমস্যা। কারণ ওনার বাসার পাশে ওনার কল ছিল না, পুকুর ছিল, ওইটাই ওনাদের পানির উৎস ছিল ওই সময়। এখন মানে উনি গোসল পুকুরেও করা মানে ওনার জন্য এরকম একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। উনি পুকুরে পানিতে নামলেই ওনার মনে হতো কিছু একটা ওনার পা বেয়ে উপরে উঠে আসছে। তো এরকম ঘটনা ঘটছে। এর ভিতরে কি হলো যে পার্শ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলের একটা মানে আয়োজন করা হলো আর কি। তো উনি এবং ওনার কয়েকজন বন্ধু সহ ওনার ওয়াজ মাহফিল শুনতে যাবেন। ওই সময়টা আবার ওই দিন মানে তাদের আলো টালো ছিল, পূর্ণিমার মতো ছিল। তো উনি চিন্তা করলেন যে আসলে সবাই তো হারিকেন নিয়ে যাবে সাথে, কারো কাছে টর্চ নাই, জি। তো সবাই হারিকেন নিয়ে যাবে, যেহেতু সবাই হারিকেন নিয়ে যাবে আমি না নিই এতে আরো ঝামেলা হবে। তো উনি আর হারিকেন নিলেন না, উনি বন্ধুদের সাথে দিনের বেলায় সেই ওয়াজ মাহফিলের স্থানে চলে গেল। ওয়াজ মাহফিল শেষ হতে হতে রাত 11টা-12টা বেজে যায়। তো ওনারা আবার বাড়ির পথে হাঁটতে থাকেন। তো সবার কাছে হারিকেন ছিল, ওনার কাছে ছিল না। আর যেহেতু ওনার কাছে হারিকেন ছিল না, উনি সামনের দিকে, উনি সবাই যাদের কাছে হারিকেন ছিল তাদের পিছনে পিছনে হাঁটতেন বা পাশাপাশি হাঁটতেন আর কি, যেহেতু ওনার কাছে হারিকেন নাই, উনি আগে যাবেন কিভাবে। তো যার কারণে এক সময় হলো কি, হঠাৎ করে উনি ওনার কাছে মনে হলো উনি 10-12 হাত তাদেরকে পিছনে পড়ে গেছেন এবং উনি অনেক মানে তাড়াতাড়ি করে হেঁটে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে তারা খালি হেঁটে সামনেই চলে যাচ্ছে, সামনেই চলে যাচ্ছে। উনি যতই তাদের নাম ধরে ডাকছে যে এই তোরা একটু দাঁড়া আমি আসছি, কিন্তু দেখে যে নাম ধরে ডাকলেও তারা কেউ পিছন দিকে তার দিকে তাকাচ্ছে না, তারা হেঁটেই চলে যাচ্ছে এবং উনি খালি পিছন দিকে পিছনেই পড়ে যাচ্ছেন। এইভাবে একটা দীর্ঘ গ্যাপ সৃষ্টি হয়ে যায়। উনি অনেক দূর থেকে দেখছেন ছোট ছোট সেই হারিকেনের আলোগুলো দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে মিলিয়েও গেল। তখন উনি যে কাজটা করলেন, উনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনে একজন ব্যক্তিকে দেখছেন। ব্যক্তিকে বলছে, ভাই সামনে কি এরকম 4-5 জন লোকে হেঁটে যেতে দেখেছেন, হাতে হারিকেন আছে? ওই বলে, হ্যাঁ হ্যাঁ এই যে সামনে যান, সামনে যান, সামনে তো এই 4-5 জন আছে, আমি দেখলাম যে হেঁটে যাচ্ছে। আবার দৌড়ান, দৌড়ে আবার একজন লোকের সাথে দেখা হয়। বলে, ভাই সামনে কি এরকম 4-5 জনকে দেখেছেন যে এরকম হেঁটে যাচ্ছে, হাতে হারিকেন আছে? বলে, হ্যাঁ যান, সামনে যান, এদিক দিয়ে যান, তাহলে পাবেন, আমি তো একটু আগে দেখলাম তাদেরকে। এইভাবে রাসেল ভাই 5 থেকে 6 জন ব্যক্তির সাথে ওই চাঁদনি রাতে তাদের সাথে দেখা হয়। সবাই বলেন, হাত দিয়ে দেখা যায় এই যে সামনে তারা চলে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই একটা জায়গায় এসে একজন লোক তাকে বলল যে এই যে সামনে যান, সামনে বলার সাথে উনি যখনই দৌড় দিয়েছে, হঠাৎ পিছন থেকে কে যেন খপ করে ওনার মানে পিঠ টেনে ধরেছে। টেনে ধরে বলছে, এই তুমি কোথায় যাচ্ছ? তখন উনি পিছন দিকে ঘুরে দেখে একজন খুব সুন্দর সুদর্শন একজন মানুষ, সাদা দাড়ি। তো উনি বলছেন, তুমি এখানে কোথায় যাচ্ছিলা? বলে, আমি তো আমার বন্ধুদের খুঁজে যাচ্ছিলাম। তখন বলে, তুমি কি দেখেছো যে তোমার সামনে কি আছে? তখন উনি ভালো করে খেয়াল করে দেখেন ওনার সামনে মানে বিশাল এক গর্ত। আচ্ছা, ওই গর্তের মধ্যে উনি পড়লে ওনার মারাত্মক ক্ষতি, জীবন চলে যেতে পারতো। মানে খাদ আর কি। একটা খাদ, গভীর একটা খাদ ওখানে। তখন উনি ভয় পান যে এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে। তো তখন উনি বলেন যে তুমি তোমার বন্ধুদেরকে খুঁজছো, তোমার বন্ধু তো তোমার বন্ধুরাও তোমাকে খুঁজছে, চলো আমি তোমাদের বন্ধুদের কাছে দিয়ে আসি। এখন ওই লোকটা তার সাথে সাথে মানে কবির হোসেনকে নিয়ে যাচ্ছে এবং গল্প করছে যে তোমার নাম কি, কোথায় বাসা, এরকম বিভিন্ন ধরনের গল্প করছে। তখন বলছে যে তোমার বন্ধুরা ওখানে অপেক্ষা করছে। সত্যি রাসেল ভাই মানে দীর্ঘ পথ তো সে হেঁটে এসেছে, কিন্তু মজার বিষয় হলো ওই লোকটার সাথে অল্প কয়েক মিনিট হেঁটে আসার সাথে সাথে মনে মানে দেখে তার বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। এবং বন্ধুদের সাথে দেখা হওয়ার সাথে সাথে মানে পিছন দিকে তাকায় দেখেন ওই লোকটা নাই। এটা তার আরো অবাক লাগে, কি ব্যাপার, আমি কার সাথে এতক্ষণ হেঁটে আসলাম? বন্ধুদেরকে জিজ্ঞেস করা হলে বন্ধুরা বলে, না আমরা তো মানে তোমার সাথে কাউকে দেখি নাই, তুমি তো একাই হেঁটে আসছিলা। এবং বন্ধুরা তাকে বললো যে তুমি হঠাৎ করে পিছন থেকে কোথায় হারিয়ে গেলা? আমরা এগিয়ে যেতে যেতে হঠাৎ করে তোমার কোনো সারা শব্দ না পেয়ে দেখি তুমি পিছনে নেই, তখন আমরাই তোমাকে খোঁজা শুরু করলাম, তোমাকে কোথায় পেলাম না। যেহেতু তোমার সাথে হারিকেন এই জন্য আমরা একটা 4 রাস্তার একটা মোড়ে বসে বললাম যে হয়তোবা তুমি যেখান দিয়ে যাও না কেন হয়তোবা ফিরে এখানে আসবা, যার কারণে আমরা এখানে বসেছি। কিন্তু যাই হোক, তুমি ফিরে আসছো, আমরা খুশি, চলো এবার বাড়িতে যাই। ভাই ওইখানে ওই যে একটা লোক তার জীবনটা বাঁচিয়ে দিল, এটা তার মাথার ভিতরে কাজ করছে, কিভাবে এটা কি হলো তাহলে এতক্ষণ আমার সাথে। দেখুন বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে
কয়েকদিন ভালো ছিল মোটামুটি, কিন্তু তার মানসিক সমস্যাটা ছিল ওই যে সাপের যে ভীতিটা, এটা তার মধ্যে ছিল, এটা কন্টিনিউ হচ্ছিল। এরপরে কি হলো, এবং উনি কিন্তু রাসেল ভাইয়ের সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছিলেন। আচ্ছা। মানে উনি খুব মানে স্বাস্থ্য ভালো ছিল, আস্তে আস্তে উনি খুব জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছিলেন এবং খুব দুর্বল হয়ে পড়ছিলেন। এটা সবাই খেয়াল করছিল যে উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এরপর রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে এক রাত্রে মানে বাড়ির সবাই মানে জেগে ওঠে, মানে মনে হচ্ছে বাড়ির চারদিকে ফসফস শব্দ, মনে হচ্ছে অসংখ্য হাজার হাজার সাপ যেভাবে ফসফস করলে যেরকম শব্দ হয়। তো সবাই ওই দিন বাড়ির সবাই দেখে, সবাই দরজা খুলে দেখে বাড়ির চতুর্দিকে অসংখ্য সাপ, মানে যত চোখ যত দূর যায় সব জায়গায় শুধু সাপ আর সাপ। তো ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করে সাপ সাপ বলে। তা আশেপাশের যে সমস্ত বাসা থেকে লোকজন চলে আসে, এসে দেখে কিছুই নাই, মানে বাড়ি পরিষ্কার, কোথাও কোনো সাপ নাই। তো এইবার মানে লোকজন বলে যে এইবার বাড়ির সব লোকই পাগল হয়ে গেছে, মানে সবাই এখন সাপ দেখা শুরু করেছে। এবার ভাই যেহেতু বাড়ির সবাই আগে মানে কবির হোসেনের কথাগুলোকে ওইভাবে পাত্তা দিত না, সবাই মনে করতো তার মানসিক সমস্যা, যখন বাড়ির সবাই যখন দেখলো তখন মনে হলো না এটা আসলে একটা গুরুতর সমস্যা, এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। তখন ওরা একদম ভালো একজন পরহেজগার ব্যক্তির কাছে যান, তখন বলেন যে আসলে এই যে এরকম যে সমস্যাটা হচ্ছে, সমস্যাটা কেন? তখন পরহেজগার ব্যক্তি বলেন যে আসলে ও একজন ব্যক্তি এই যে সাপুরেদের সাপ ছেড়ে দিয়েছিল, এই জন্য সাপুরেরা ক্ষিপ্ত হয়ে ওর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তো এখন এটা সমাধান আছে, সমাধানটা হচ্ছে যে আমি তার ট্রিটমেন্ট করতে পারবো, কিন্তু সমস্যা হলো যে ট্রিটমেন্টটা করার জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন। কিন্তু আপনার ছেলে মানে ওই কবির হোসেনের বাবা মাকে বলে যে আপনার ছেলে ওর যে কন্ডিশন তাতে ওই দীর্ঘ সময় তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। এখন একটাই উপায় আছে, আমি ওই সাপুরেদের নাম আমি ঠিকানা বলে দেবো, ওরা কোথায় আছে, আপনারা ওখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চান। এবং আরেকটা বিষয় সেটা হলো সাপুরে যিনি এই ব্ল্যাক ম্যাজিকটা করেছেন উনি খুব রাগী স্বভাবের লোক। তো যে কাজটা করবেন, কবির হোসেনের মা যিনি তাকে পরামর্শ দেন যে আপনি ওই সাপুরের ওয়াইফকে খুব মানে অনুনয় বিনয় করবেন আপনার ছেলের জন্য। তো হয়তো মহিলা মানুষ, মায়ের মন হয়তো নরম হতে পারে, উনি সাপুরেকে রিকোয়েস্ট করলে সাপুরে হয়তো বিষয়টা ফিরিয়ে নেবেন এই ব্ল্যাক ম্যাজিকটা। সত্যি রাসেল ভাই ওনার দেওয়া ঠিকানা অনুযায়ী ওখানে পেয়ে যান, এবং তারাও অবাক হন যে আপনি এখানে আমরা আছি, আপনি জানলেন কিভাবে? তখন তারা সব বিষয় বলেন যে এই সমস্যা হচ্ছে। তখন ওই সাপুরে কিছুতেই সেটা রাজি হয় না। তো যাই হোক কবির হোসেনের মা ওই সাপুরের ওয়াইফকে অনেক করে রিকোয়েস্ট করে যে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দেন, এভাবে আমার ছেলে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি না। একসময় সাপুরের ওয়াইফ মন নরম হয়, তিনি তার হাজবেন্ডকে মানে রিকোয়েস্ট করার পরে তখন হাজবেন্ড বলে যে ঠিক আছে আমি মানে আমার এইটা ফিরিয়ে নিচ্ছি, ব্ল্যাক ম্যাজিকটা ফিরিয়ে নিচ্ছি। এরপর রাসেল ভাই কবির হোসেন আস্তে আস্তে আবার সুস্থ হতে শুরু করেন, এবং ওনার মানসিক ওই সমস্যা যেটা ছিল, এবং উনি হয়তো বা আমরা মানসিক সমস্যা বলছেন সত্যি সত্যি আসলে সাপ সেগুলো দেখতেন বা ফিল করতেন, এটাও আস্তে আস্তে চলে যায়। 90-এর দশকে উনি ওনার পরিবার সহ ঢাকাতে চলে আসেন। তো আমাকে যিনি গল্পটা বলেছেন এখন উনি জীবিত আছেন কি বা কোথায় আছেন এটা আসলে কেউ জানে না। ডিয়ার লিসেনার, আমরা চলে যাব পরবর্তী ঘটনাতে, চলুন চলে যায়। কাহিনীটা আমাকে বলছে স্বর্ণা, এটা হচ্ছে তার কলেজ লাইফের কাহিনী আর কি, এসএসসি তে যখন পাস করেছে আর কি ওই সময় আর কি, জি ফ্রেশ কলেজ গার্ল ছিল সে তখন। যাক, এটা হচ্ছে যে ওই সময়টা তাদের নানা বাড়িতে একটা অনুষ্ঠান হয়, এটা হচ্ছে একজনের মৃত্যুবার্ষিকী, তাদের একটা মানে মামা হয়, বড় মামা কি, তার এক মৃত্যুবার্ষিকী ছিল ওখানে। তো ফ্যামিলির সবাই ওখানে যায় গ্রামে। তো যাওয়ার পরে গ্রামের বাড়ি তো মনে করেন যে একটু স্ক্যাটার্ড টাইপের হয়, বিভিন্ন ঘর আছে, তারপর কাচারি ঘর টাইপের একটা এরকম ঘর থাকে দূরে। তো যেটা হয় রাতের বেলা ওরা ওখানে বসে অনেকক্ষণ গল্প করে আর কি, গ্রামের কিছু আত্মীয় স্বজন সবাই মিলে কাহিনী বলে। তো এই কাহিনী বলতে বলতে ওদের এক নানির কাহিনী বলে যে সে বেশ বয়স্ক আর তার লাইফে সে নাকি কখনো বিয়ে হয়নি আর কি, এরকম। আচ্ছা আচ্ছা, মানে উনি ওভাবেই আর কি বয়স হয়ে গেছে আর কি, বুড়ি হয়ে গেছে, একসময় বিয়ে হয়নি। কারণটা হচ্ছে ওনার ইয়াং কাল থেকে উনি পজেস ছিল আর কি। আচ্ছা, এবং ওনার পজেশনটা খুব অন্য লেভেলের। যখন ওনার পজেশন হয় উনি নাকি অনেক উদ্ভট কার্যক্রম করেন। দেখা যাচ্ছে যে উনি ওনাকে বিভিন্ন সময় দেখা যায়, হ্যাঁ, ঘরের মধ্যে উনি আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আরেকজনের বাসায় বসে আছে, হ্যাঁ, মানে কাছাকাছি জায়গায়, মানে প্রেজেন্স ইন ডিফারেন্ট লোকেশনস এট দ্য সেম টাইম, মানুষ বুঝতে পারে না। আবার দেখা যাচ্ছে যে কারো বাসায় বসেছিল, পরে যে দেখে উনি ঘুমায় আছেন,
তো হ্যাঁ মানে ওনারই একজন মানুষকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখতে সময় পারে দেখা আর কি। যাচ্ছে। হ্যাঁ, তো একই এরকম সময়ে বিভিন্ন জায়গায় দেখা হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে। তো এরকম ব্যাপার স্যাপার। আবার উনি দেখা যাচ্ছে কেউ সুপারি চাচ্ছে, উনি হাত খুলে সুপারি দিয়ে দিচ্ছে, আচ্ছা। এরকম। আর মাঝে মাঝে উনাকে মানে যখন পজেস করে ধরে তখন নাকি উনি ওরকম মুখ টুক দিয়ে ফেনা উঠে যায় এবং মানে গড়গড় করতে থাকে, তখন ওনার আশেপাশে কেউ থাকে না। এবং এরকম অনেক মানে কাহিনী আছে যে দেখা যাচ্ছে ওনার পজিশনের সময় কেউ গেছে এরকম মানে ওনাকে ধরতে বা কিছু, উনি দেখা গেছে উঠে একটা চড় দিছে এবং ওই চড়ের জন্য সেই মানুষের ঘাড়ের এখানে ফ্র্যাকচার হয়ে গেছে, এরকম মানে এত জোরে মারছে, থিংস লাইক দ্যাট। তো ওই নানির বিভিন্ন কাহিনী আর কি, এবং তার ছোট কাল থেকে পজিশনের পর থেকে কিভাবে হয়েছে এগুলো কাহিনী বলতো যে ওনার মধ্যে এমন ভাব চলে আসছিল যে উনি দেখা গেছে যে মানে ওনার দৃষ্টিটাও খুব হয়ে গেছিল আর কি, কিন টাইপের একটা দৃষ্টি ছিল। তো ওনাকে অনেকে এড়ায় চলতো আর কি ওখান থেকে। মানে অনেক সময় যে একটা আছে না কথাটা বলে যে ডাইনি ডাইনি ভাব চলে আসে, কাইন্ড অফ লাইক থিংস, এরকম ধরনের একটা ব্যাপার। তো এর জন্য অনেকে ওইটাকে মনে করেন যে মানে ওনাকে এড়ায় চলতো। এই কাহিনীটা বলতে বলতে তো ওর মধ্যে না ব্যাপারটাতে খুব প্রভাব পড়ে রাসেল ভাই। আচ্ছা, প্রভাব পড়ে বলতে মানে সে এগুলা শুনতে শুনতে মানে ওর মানে কিছুটা ভিজুয়ালাইজ করা শুরু করে ওই নানির ব্যাপার স্যাপার। যদিও নানি ওই আড্ডার মধ্যে ছিল না যে নানির কথা বলতেছে তারা, মানে এক নানির বোন নানি আর কি হয় সম্পর্কে এরকম। তো তো ওর মধ্যে প্রভাব পড়ে এবং ও অনেকটা চিন্তা করতে থাকে, বলে এই বাড়ি মানে এই উঠানের মধ্যে দিয়ে চলাফেরা করছে এই করছে, তো উনি এখানে ছিল না, উনি ছিল আরেক বাড়িতে, উনি আজকে এই অনুষ্ঠান উপলক্ষে এখানে আছে, এই বাড়িতেই আছে। তো শুনে ওর মধ্যে বেশ প্রভাব পড়ে। এখন এই প্রভাবটা হচ্ছে কি রাসেল ভাই, এটা আই উড সে মানুষকে কিন্তু কয়েক সময় মানে জিন পজেস করার জন্য কয়েকটা সময় দরকার তাদের। একটা হচ্ছে মানুষ যখন খুব ভয় পেয়ে যায় তখন তাকে পজেস করে, মানুষ যখন রেগে থাকে তখন পজেস করে, হ্যাঁ, এবং মানুষের কোনো কিছুর প্রতি যদি খুব মানুষ অবসেসড হয়ে যায় তখনও মানুষকে পজেস করে দিয়ে। সো যত সম্ভব ওর ভয়ের সময়টাই কিছু একটা মানে কিছু একটা ঘটছিল ওর মধ্যে, ও একটু আনমনা হয়ে যায়। যাই হোক, ওকে রাতের বেলা ওদেরকে থাকতে দেওয়া হয় যে ঘরটাতে, সেটা হচ্ছে ওদের মূল যে বাড়ির মধ্যে সব কার্যক্রম পরিচালিত হয় সেটা না, একটু দূরে আরেকটা গেস্ট রুমের গেস্ট হাউস টাইপের আর কি, এরকম দুইটা রুম, বাথরুম টাথরুম করা, বারান্দা টারান্দা আছে, বাট ওই মানে ছাদটা হচ্ছে টিনের ওই পাশে, এরকম একটা জায়গায় তো থাকতে দেওয়া হয়। এবং শীতকাল, তো ও যে ওখানে আছে, স্বর্ণা যে আছে, তার সাথে স্বর্ণার এক আত্মীয় আর কি, সেটাও আর কি আপনার ওই খালা টাইপের আর কি, ওনাকে দেওয়া হয়, দিয়ে বলে যে তোমরা এখানে থাকো রাতে। আচ্ছা, তো ওই রুমের মধ্যে ও থাকতেছে। তো ও যখন থাকতেছে বলছে শীতকাল, বেশ ঠান্ডা পড়ছে চারিদিকে, মানে মানে এমন শীতটা ছিল দাঁতে দাঁত বাড়ি খাওয়ার মতো শীত, প্রচন্ড। খাওয়ার পর কাঁপতে কাঁপতে তারা যে লেপের নিচে ঢুকছে। এখন ঢোকার পর এক সময় ওই খালা হ্যাঁ বলতেছে মানে তুমি ঘুমায় যাও, এসে সাবধানে কিছু হলে আমাকে ডেকো, হ্যাঁ। আর বাথরুমটা হচ্ছে এই রুম থেকে বের হয়ে তুমি বারান্দা দিয়ে হেঁটে যেতে হবে, শেষ মাথা হচ্ছে বাথরুম, হ্যাঁ, ওখানে বাথরুম রান্না করে বাথরুম এন্ড গোসলখানা আর কি, যেটা। তো বলছে তুমি ডাক দিবা, এরকম একা একা যেও না, এখান থেকে উঠো না। তো বলছে কেন একা একা গেলে কি হয়? বলে গ্রামের বাড়ি, এটা ঠিক না, যদিও তোমার বারান্দা লক করা, তুমি আমি দুজনই এটার ভিতরে, এখানে আর কেউ নাই, তবুও তুমি উঠো না আর কি, এটা ঠিক না, তুমি উঠো না, তুমি আমাকে ডেকো, এরকম বলে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে বলে করছে। তো এক সময় ও শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে যে কি ব্যাপারটা, এবং ওর ওই গ্রামের বাড়ির বিভিন্ন জিনিস থেকে একটু মিস্টেরিয়াস লাগতে থাকে ওর কাছে। কারণ ও বলছে যে ওখানে রাতের বেলা কারেন্ট চলে যেত, মানে ইভেন দো দেখা যাচ্ছে বিদ্যুতের ব্যবহার তেমন নাই, কিন্তু কারেন্ট থাকতো না তখন। বলছে রাতের বেলা অন্ধকার হয়ে আছে, মাথার কাছে হ্যারিকেন দেওয়া আছে, মোমবাতি দেওয়া আছে। তো শুয়ে শুয়ে ভাবতেছে, এই ভাবনার মধ্যেই তার কাছে ওই নানির জিনিসগুলো মনে আসছে। এবং আমার কাছে যেটা মনে হয় ওই যে এসব ব্যাপার স্যাপার আর কি, তার ভেতরে কোনো পজিশনের ব্যাপার তখন আসে আর কি, ওই টাইমটা কাজ করে। তো ওইটাতে না ও অনেকটা চিন্তা করতে করতে ওর ভয় লাগা শুরু করে, এবং যখন নাকি ও প্রায় চিন্তা করতে করতে অনেকটা মানে ঝিমুনি টাইপের এসে পড়ছে, তো তখন ও শুনতে পায় যে উপরে যে ছাদটা, ছাদের মধ্যে কেউ নখ দিয়ে আঁচড় কাটতেছে, লাইক কোনো ধারালো কিছু দিয়ে, বা একটা বেড়াল বা কিছু যদি মানে আঁচড় কাটতে থাকে, মানে কড়কড় কড়কড় একটা সাউন্ড হয় ছাদের মধ্যে। তো একবার চিন্তা করে যে ছাদের উপরে কিভাবে হইতেছে, তখন একবার ভাবে যে উপরে অনেক গাছ আছে, গাছের পাতা টাতা কিছু পড়ে হয়তো সরসর করে যাচ্ছে।
আচ্ছা। এই চিন্তা করে সে একটু নিজেকে আশ্বস্ত করে, কেন সে তো অ্যাকচুয়ালি শহরের মেয়ে, অনেক লজিক্যাল জিনিসও চিন্তা করে, বাট ভয় ঠিকই সে পায়। তো ও দেখে যে এরপরে শব্দটা আরো লাউড হচ্ছে, হ্যাঁ, মানে কড়কড় শব্দটা, এবং মানে মনে হচ্ছে না গাছের, মানে হঠাৎ করে কিছুটা পাড়া টাড়া দিলে যেমন ট্যাপ ট্যাপ করে মানে মানে টিনটা ডেবে যায়, কাইন্ড অফ লাইক দ্যাট, এবং তখন ওইভাবে কড়কড় সাউন্ড হচ্ছে। তো ও তখন ওই খালাকে ডাকতে থাকে, দেখে যে খালাকে সে ডাকতেছে থেকে, কিন্তু খালার কোনো হুঁশই নেই, অ্যাজ ইফ লাইক সে মানে বেহুশ। সে ডাকতেছে, তাকে উঠেই না। তখন সে কি করে, চুপচাপ লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে। এই সময় সে ওই দরজার মধ্যে শুনে যে টক 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 করে নক করতেছে কেউ, তাদের যে রুমের দরজাটা সেটার মধ্যে নক করতেছে। এবং ওই সময়কার দরজা হচ্ছে আপনার, ও যেটা বলছে যে এই হুড়কো দেওয়া দরজা, ইটস নট লাইক খুব অ্যাডভান্স যে ডোর, সেটা না। আচ্ছা। মানে কাঠের দরজা, মানে বেশ র কাঠকেই কেটে টেটে বানানো এবং হুড়কো লাগানো আর কি। তো ঠেলা মারলে আর কি কিছুটা একটু ভিতরের দিকে এরকম চলে আসে। তো ওই দরজা কে নক করতেছে, এরপরে সে দেখে যে একটুখানি করে দরজাটা ঠেলা মারতেছে আর কি, লাইক দরজা একটু সামনে আসে, অ্যাডভান্স হয়, পিছিয়ে যায়, এবং হুড়কোতে খড়খড় 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 শব্দ হচ্ছে। তো ও মানে বেশ ভয়ে শয়ে আরো গুটি মেরে লেপের তলে চলে যায়, এবং এক পর্যায়ে সে ভয়ের চোটে লেপ মাথার উপর দিয়ে দেয়। আচ্ছা। দিয়ে তখন শব্দ হচ্ছে দরজায়। তো ও আবার হাত দিয়ে খালাকে ডাকে, খালা উঠে না। তো ও পরে কি কিউরিয়াসিটির কাছেও হয় যে কি হচ্ছে, ভয়ে একদম জমে গেছে। তো আস্তে করে জানলা দিয়ে ওই যে লেপের ফাঁক দিয়ে সে একটু তাকায়। তো রুমের মধ্যে অন্ধকার, এর মধ্যে সে হঠাৎ করে বুঝে দরজাটা ঠাস করে খুলে গেছে, এবং হুড়কো যেটা ওটা উঠে গেছে, উঠে দরজাটা খুলে গেছে। আচ্ছা। এটা ইজ পসিবল যে দরজাকে যদি বারবার ধাক্কা মারা হয় অনেক সময় হুড়কো খুলে যেতে পারে। হ্যাঁ, এরকম। তো দরজাটা খুলে গেছে, এবং ও ফিল করে যে শীতটা আরো অনেক বেশি বেড়ে গেছে রুমের ভিতরে, টেম্পারেচার ফল করছে। এটাও স্বাভাবিক যে বাতাস, দরজা খুলছে, রুমের একটা টেম্পারেচার ছিল, বারান্দা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকতেছে, এবং ওখান দিয়েও দেখতে পাচ্ছে আবছা আলো আদায় দরজাটা খোলার পরে যে দূরে যে ওদের যে বারান্দার যে এতটুকু দেওয়াল করা ছোট একটা, তারপরে গ্রিল দেওয়া, গ্রিলের ওই পাশের জায়গাটা মানে ধোঁয়াশে টাইপের কুয়াশা ভাসতেছে, এবং মনে হচ্ছে ওইখানে মানুষ দাঁড়ানো একটা, এবং মানুষের মানে একটা মানুষের শেপ, পুরো একজন মানুষ, এবং ইটস লাইক মহিলা মানুষ টাইপের, শাড়ি টাড়ি পরা থাকলে যেরকম। এবং ও খেয়াল করলো যে মাঝখানে কিন্তু ফাঁকা, দরজা খুলছে, কেউ নাই। গ্রিলের ওই পাশে যে সে দেখছে যে ওই আবছা অন্ধকারের মধ্যে একটা শেপ দাঁড়ানো, এবং অবাক হয়ে খেয়াল করলো যে কিছুক্ষণের মধ্যে আস্তে করে মানুষটা গ্রিল ভেদ করে চলে আসলো, এই পাশে ভেতরে চলে আসলো। আচ্ছা। এবং তার গেট ভেদ করে, এবং যে আসতেছে তার কাছে মনে হচ্ছে না হেঁটে আসতেছে, ইটস লাইক বাতাসে ভেসে আসছে। এবং যখন নাকি ওর বিছানার কাছাকাছি আসছে, তখন সে খেয়াল করলো যে যে মানুষটা আসছে তার চোখ দুটো টপ করে জ্বলে উঠলো। ইটস লাইক মানে আপনার বিড়ালের চোখ যেরকম জ্বলে সেরকম জ্বলে উঠলো, এবং আলোটা এরকম ছিল অঙ্গারের মতো যে আপনার ওই মুখের যে গালের অংশটা, আমাদের চিক, এগুলো দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে, মুখটা বোঝা যাচ্ছে। মুখটা দেখে সে বুঝতে পারতেছে একটা মহিলা, খুব পরিচিত ফেস লাগতেছে ওর কাছে দেখছে, বাট শি ইজ টু ভিশিয়াস, মানে খুব ভয়ঙ্কর। চোখ জ্বলতেছে, চোখের আলো দেখা যাচ্ছে, এবং ঠোঁটের কাজটা হচ্ছে আপনার কালো পোড়া পোড়া। ঠোঁটটা যেটা সেটা নর্মাল না, কালো পোড়া পোড়া টাইপের এরকম ছিল। এবং সাথে সাথেই তার পাশে যে খালাটা শোয়া ছিল, সে হঠাৎ করে এরকম শব্দ করে মোড়ানো শুরু করছে, মানে লাইক পেঁচানো, মানে মোড়ায় টোড়ায় শুরু করছে, সাউন্ড করে, গড়গড় করে। এবং এটা দেখার সাথে সাথে তখন ওর সেন্স একদমই নাই, তো ও প্রবাবলি আপনার ছিল কিছুক্ষণের জন্য, ওর যখন হুঁশ আসে তখন দেখে তার খালা প্রচন্ড তাকে ধাক্কাচ্ছে। আচ্ছা। উঠানোর চেষ্টা করতেছে, এবং আরো 2-4 জন মানুষ আছে রুমের ভিতরে, এবং রুমে তখন আলো জ্বলতেছে। তো বলে কি হয়েছে, তো খালা বলতেছে যে ওর খালার হঠাৎ করে ঘুম ভাঙে, ভেঙে দেখে যে ও নাকি অ্যাবনর্মাল অ্যাক্ট করতেছে এখানে, এবং খুবই মানুষজন আসে বাসার মধ্যে, এবং ওর মাকে খবর দেওয়া হয়, মানে ঢাকাতে খবর জানানো হয় যে ফোন করে যে আপনার মেয়ে এরকম হয়েছে, ওখান থেকে ওই যে পরদিন সকালে অবশ্যই পোস্ট অফিস থেকে যে এরকম হয়েছে। ওর মাও চলে আসে এখানে, এবং ওর আকাশ পাতাল জ্বর আসে, এবং ওর মা বলে যে এখানে রাখবো না। ওর মা খুব রাগ করে, এবং ওর মাকে দেখে ও
ও তো অসুস্থ, জ্বরে শুয়ে আছে, ওর মাকে দেখে নাকি ওই নানি আসছে, এসে নাকি নানি হাসে, কারোর সাথে কথা বলে না, মিচকি মিচকি হাসে। তো ওর মা আবার ইচ্ছা মতো গালাগালি যা তুই নানিকে করে দিছে আর কি, যে মানে অসভ্য ভাষা গালাগালি করছে। এবং গালিটা যে দিছে সেই মহিলা নাকি তখন বলছে তোর ফল ভালো হবে না, ঠিক আছে, তোর ফল ভালো হবে না, মানে এটা শিক্ষা পাবি তুই। এবং ওর মা যখন ওকে নিয়ে আসে ঢাকায় নিয়ে এসে পড়ে, তারপর থেকে ও রাতের বেলা প্রচন্ড ভয় পেত রাসেল ভাই। ওর কাছে মনে হইতো যে ওর রুমের ভিতরে কেউ একজন এরকম করে মানে হাঁটতেছে রুমের কাছে এবং রুমে ঢুকে আসতেছে। এবং এসে যখন নাকি অনেক সময় দেখতো যে ওর উপরে লীন হয়ে যাচ্ছে এবং ও তখনই মানে সেন্স থাকতো না। এবং ওর বাবা মা প্রায় ওর এই উদ্ভট অ্যাক্টিভিটিসে খুবই বাবা মা ছিল। এবং বাবা মা আসলে ওয়ারিড ছিল, আমি কিন্তু তার আসল নামটা ব্যবহার করিনি এখানে। তো যাই হোক, ওর বাবা মা ওয়ারিড ছিল এবং ওর বাবা মা এই বিভিন্ন হুজুর ডাকতেও সাহস পেত না, যেহেতু মেয়ের বদনামটা যাতে না ছড়ায়। এবং পড়াশোনা অনেকদিন মিস যায়, তো বিভিন্ন জিনিস সে দেখতো যে এরকম। এবং সে এমনও দেখছে যে মানে লাইক আপনার অনেকটা লাইক মাকড়সা টাইপের কিছু একটা মানুষ, কিন্তু মাকড়সার মতো শেপ। ও যেগুলো দেখতো ওই সময়কার যে ঘটনাগুলো বলতো, মানুষ কিন্তু মাকড়সার মতো যে শেপ দেয়ালের মধ্যে ক্রল করতেছে, তার মানে দেয়ালের এক পাশ থেকে ক্রল করে উপরে চলে যাচ্ছে, আবার করে যাচ্ছে। তো এক পর্যায়ে তার বাবা মা এরকম মানে জিনিসগুলো করতে না পেরে একটা মানে বাংলাদেশের একটা খুব মানে ইসে যায় আর কি, একটা মানে পবিত্র জায়গায় যায়, একটা ইসে মাজার শরীফে যায়। ওখানে যে মানে উনি রেপুটেশনটা দেখে যায় কোথায়, ওখানকার যিনি খাদেন তার সাথে কথা বলা। তো উনি তখন তাকে কিছু দোয়া দিয়ে দেন, হ্যাঁ মানে ইসের জন্য দোয়া দেন এবং তাবিজ দেন এবং পানি দেন, বলে যে এই পানিটা আপনি মানে দম দিয়ে পানির মধ্যে দিয়ে বলে যে পানিটা খান। এবং মেয়েকে কখনো আনঅ্যাটেন্ডেন্ট রাখবেন না আপনারা, হ্যাঁ আনঅ্যাটেন্ডেন্ট রাখবেন না, এবং জিনিসটা যত গোপন রাখবেন তত ভালো হবে। তো ওইভাবে করে ওর ট্রিটমেন্ট চলতে থাকে। এবং ট্রিটমেন্ট যখন চলতে থাকে ও বলছে যে আমি বুঝতে পারতাম যে জিনিসটা দূর থেকে এসে আমার সাথে করে যেত, কিছু করে যেত, মানে এই ধরনের ভয় দেখাতো, তাকে পজেস করার চেষ্টা করতো, এই ধরনের জিনিসগুলো করতো। এবং এই জিনিসটা তার নানি কোনোভাবে এটা করছিল। এবং পরবর্তীতে নানি জিনিসটা হচ্ছে কি, ওই নানি যার দিকেই মানে এরকম তার চোখ পড়তো তারই নাকি এরকম জিনিসগুলো হতো আর কি। আচ্ছা। এবং পরবর্তীতে ওর নানিটা যখন মারা যায় তখন ও ব্যাপকভাবে ওকে চেষ্টা করছে এই ধরনের আরো করতে। এখন নাকি আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে, মানে তার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর নাকি জিনিসটা অনেকটাই কেটে গেছে, আর হয় না। ওকে ডিয়ার লিসেনার, আজকের এই ঘটনাগুলো আজকের পর্যন্তই। যারা সম্পূর্ণ ঘটনা শুনেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। কিছু লোক আমাকে কমেন্টসে বলে, ভাই ভিডিওর শেষে এত বকবক করার দরকার নাই। আবার অনেকেই লেখে কি বলে যে ভাই আপনি লাস্টে যে শুধু ঘটনা বলবেন, আপনার মুখে ঘটনা শুনতে চাই। তো ঠিক আছে, আমি ঘটনা বলবো। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি একটি ঘটনা বলতে যাচ্ছি আজকে, যে ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে রংপুর জেলা থেকে আমাদের ছোট্ট একটি ভাই। নাম বললে আপনারা সবাই চিনবেন, কিন্তু আমাকে বলেছে ভাইয়া নাম না বললে খুশি হব। তো ঠিক আছে, আমি নাম বলবো না, চলে যায় তার ডিরেক্ট ঘটনাতে। এবং তার যে ঘটনা, এই ঘটনাটি মোটামুটি আপনাদের পছন্দ হবে বলে আমি মনে করি। ঘটনাটি আমি আবারও পড়ছি, আপনারা শুনুন। গত ঘটনাতে আপনাদের অনেক ভালো লেগেছিল ঘটনাটি। অবিকল আমার মায়ের মতো দেখতে একজন মহিলা একটা কোদাল দিয়ে এক নাগারে মাটি কুপিয়ে চলেছে। কয়েকবার চোখ কোচনে নিলাম, না চোখের ভুল নয়, চাঁদের আবছা আলোয় অবয়বটা স্পষ্ট। আসসালামু আলাইকুম, আমি শোয়েব। আমি আজ শোনাবো কালো জাদুতে আক্রান্ত মেহেদি ভাইয়ের ঘটনা। এবং বেশি কথা না বলে সরাসরি চলে যেতে যাচ্ছি। এবং মেহেদি ভাই যেভাবে বলেছিলেন আমি সেভাবেই বলবো, এবং তার ঘটনার মতো করে। ঘটনা বারবার একই রকম হতে পারে, কিন্তু সময় এবং পজিশন অন্যরকম হতে পারে। তাই আপনারা মনে হবে যে ঘটনা শুনেছেন, কিন্তু আদৌ এই ঘটনাটা কিন্তু আপনারা শোনেননি। এই ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর। চলুন শুরু করে দেই। বলেছেন মেহেদি ভাই, সময়টা 2015 সাল। বছরের এই সময়টায় ঢাকায় শীতকালীন একটা ঝাঁকিয়ে বসে, মানে তেমন একটা শীত ঝাঁকিয়ে বসেনি, গ্রামের ভাষায় বলে ঝাঁকিয়ে, মানে দমিয়ে আর
খুব বেশি শীত এখনো আসেনি, তবে চারিদিকে একটা হিমেল পরশ লেগে থাকে। আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে এবং দিন কয়েক আগেই ফলাফলের প্রকাশের আগে প্রায় মাসখানেকের ছুটি ছিল। এই অফুরন্ত অবসর কাটানোর জন্য বাবা মার সাথে সময় কাটানোর জন্য আমি গ্রামের বাড়িতে যাওয়া, এবং গ্রামের বাড়ির সামনে মানে আমার কাছে দাদা দেওয়ালের মিয়ার বিশাল উঠান, সেই উঠানের কোনায় থাকা রহস্যময় গোয়াল ঘরটা। এইরকম বছরে একবার দুইবার আসা হয় এখানে। প্রতিবারেই গ্রামে কারো না কারো মুখে দাদার পুকুর পার কিংবা গোয়াল ঘরে নিয়ে দুই একটা গা সমসমে ভয়ঙ্কর কথা তো কানে আসতোই। কেউ নাকি রাতের বেলা পুকুর ঘাটে ছায়া দেখেছে, কেউ শুনেছে গোয়াল ঘরের ভিতর অদ্ভুত কান্নার আওয়াজ। আমি শহরের ছেলে, এসব অলৌকিক গপ্প এবং গল্প বরাবরই আমার কাছে হাসি তামাশা বলে মনে হয়। কিন্তু সারাদিন পর এই তুচ্ছ তাচ্ছিল্য বিষয়টি আমার কাছে ঝাঁপিয়ে বসে। সেদিন ছিল বৃহস্পতিবার। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে দাদার টিনের ঘরের সামনে মূল কক্ষে বসেছিলাম এবং বসে গল্প করছিলাম। আমার দাদা দাদি, মা, বাবা আর ছোট খালা ঘরের ভিতর হারিকেনের হলদে আলোয় একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। এই বাইরে তখন নিঝুম রাত, ঝিঝি পোকার একটানা ডাক এই নিস্তব্ধতাকে আরো বেশি গভীর করে তুলেছে। আপনারা যারা গ্রামে বসবাস করেন আপনারা কিন্তু বুঝতে পারেন, এই হালকা শীতের সময় চারিদিকে ঝিঝি পোকা এক লাগার সে ঝি ঝি করেই যায়, একদম কানের 12টা বেজে ফেলে। তো আমি গল্পের সামনে থেকে উঠে নিজের ঘরে এলাম এবং জানালার পাশে এসে দাঁড়াতেই বাইরে হিম শীতল বাতাসটা মুখে এসে পড়ল। আমাদের শোবার ঘরের জানালা দিয়ে দাদার বাড়ির পিছনের দিকটা স্পষ্ট দেখা যায়। ঠিক পিছনেই সেই গোয়াল ঘর, আর তার গা ঘেঁষে এক বিশাল পুকুর, আর পুকুরের ওই পারে ঘন বাঁশঝাড়। পূর্ণিমার রাত না হলেও চাঁদের আবছা আলোয় চারিপাশ কেমন যেন ফ্যাকাশে ছিল। হুট করে আমার চোখ আটকে গেল গোয়াল ঘরের দিকে। তখন যা দেখলাম, এই দেখে আমার বুকের ভিতরটা ধরাস করে উঠল। তা হলো ভিতরের মানুষটার অবয়ব, ভিতরে মানুষ তো না, এটা একটা অবয়ব দেখেছি। আর এই অবয়বটা না একদম আমার একজন মহিলার মতো, এবং একটি কোদাল দিয়ে এক নাগারে কিন্তু তিনি মাটি খনন করছিল, খক 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 করে। আচ্ছা, একটানা এই শব্দ রাতের নিস্তব্ধতাকে একদম চিরে দিচ্ছিল, বিকট সাউন্ড আসছিল আমার কানে। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মা এই রাতে গোয়াল ঘরে মাটি কুপাচ্ছেন। অসম্ভব। আমার মা বরাবরই একটু আরামপ্রিয়। গ্রামের বাড়ি কাজ বললে তিনি এক গ্লাস পানিও নিজে ঢেলে খান না। দাদা দাদি কতবার সাধু সেদ্ধি করেও ওনাকে দিয়ে সামান্য কাজটুকু করে নিতে পারেনি। সেই মা নাকি আজ একা একা এই রাতের বেলা এই ভয়ঙ্কর নিস্তব্ধতার ভিতরে কোদাল হাতে নিয়ে মাটি খুঁড়ছে, তাও আবার অদ্ভুতভাবে, যেন কোনো ঘোরের মধ্যে ভয়ঙ্কর কোনো চিন্তার মধ্যে আমার মা আছে। আমি কয়েকবার চোখ কচলিয়ে নিলাম, না, এটা তো চোখের ভুল নয়। চাঁদের আবছা আলোয় অবয়বটা স্পষ্ট, এবং পরনে শাড়িটাও হুবহুব আমার মায়ের মতো। কিন্তু কেন, কি এমন আছে ওখানে যে আমার মায়ের সব লজ্জা শরম ভুলে এমন একটি কাজে মগ্ন হয়ে গেলেন? আমার মাথায় হাজারটা প্রশ্ন কিলবিল করতে শুরু করে। ভাবলাম গিয়ে দেখি ব্যাপারটা কি। জানালা থেকে সরে আসি আমি দরজা খোলার জন্য সামনের ঘরের দিকে পা বাড়ালাম। সেই কক্ষে সবাই মিলে গল্প করছিল। সেই ঘরের চৌকাঠে পা রাখা মাত্রই আমার শরীর বেয়ে আসে হিম শীতল স্রোত বয়ে গেল। পায়ের নিচের মাটি যেন এক মুহূর্তেই সরে গেল। আমি যা দেখলাম তা আমার এতক্ষণের সমস্ত বিশ্বাসকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার মা, আমার খালা, আমার দাদি, বাবা সহ বাকিদের সাথে ঠিক আগের মতোই আমার মা গল্প মেতে আছেন। তাহলে হারকিনের আলোয় তার মুখটা ঝলমল করে দেখছে, ভুলও তো দেখিনি। তিনি খালার কথায় খিলখিল করে হাসে উঠলেন।
আমার মাথাটা ভো ভো করে করতে শুরু করলো। তাহলে গোয়াল ঘরে যাকে দেখলাম সেটাকে। এদিকে আমার এই চিন্তা ভাবনা করতে করতে আমি মানে কোন দিকে যাব বুঝতেছি না। আমি আমার আম্মুর কাছে যাব নাকি আমার আব্বুর কাছে যাব নাকি গোয়াল ঘরে যে মাটি কোপাচ্ছে তার কাছে যাব, এই নিয়ে আমার টেনশন আর যেন শেষ হয় না। যাই হোক, সেই রাতে আর কেউ ঘুমাতে পারলো না। সারা বাড়ি জুড়ে চলে এলো দ্রুত গোছ গাছের শব্দ। মানে আমি ওই আমার আম্মুকে যে দেখে, মানে আমার আম্মুর মতো অবয়বটাকে দেখে পুরো বাড়ির চিল্লায় মাথায় তুলছি, এবং তারাও এই দৃশ্যটি একদম নিজের চোখে সবাই দেখতে পারে। সেই রাতে আর কেউ ঘুমাতে পারলো না। সেই বিষয়টিকে জানার পরে সারাদিন জুড়ে, সারা বাড়ি জুড়ে চললো দ্রুত গোছা গাছের শব্দ, মানে গোছ গাছ করছে। আমি আমার বিছানায় বসে রইলাম জীবন্ত পাথর হয়ে। আমার ভয়টা তখন আমি আর আমার একটা মানে ওই ভয়টা শুধু আমার একার ছিল না, তখন এই ভয়টা যেন সংক্রমিত, যেটা মানে সংক্রমিত মানে সবার কাছে এই ভয়টা ছিল এই পরিবারের। আমি বুঝতে পেরেছিলাম আমি এমন এক রহস্যর দরজায় টোকা দিয়ে ফেলেছি, যারা ওপারে অপেক্ষা করছে আমার পরিবারকে কবর দেওয়ার জন্য। এগুলো হচ্ছে ভয়াল অতীত। পরের দিন প্রত্যুষে আমি দেখলাম বাড়ির ভিতর পূর্ব বাসস্থান, বাবা মা দুইজনই প্রায় তৈরি। গাড়ির অভ্যন্তরে অসহায় শ্বাসরোধ নিস্তব্ধতা বিরাজ করছিলাম। মা জানালার বাইরে দৃষ্টি নিবন্ধন করে রেখেছেন। গাল বেয়ে দলা পাকিয়ে, মানে দলা পেকিয়ে গেল, দলা মানে বুঝি নাই, গাল বেয়ে মানে অজস্র প্রশ্ন, মানে তার মায়ের কাছে দলা বেঁকিয়ে গেল। বাবা মায়ের প্রথম থমকে থমকে মুখের দিকে তাকিয়ে বুঝলাম এখন কোনো প্রশ্ন করা বৃথা। এখন আব্বু আম্মুকে কোনো প্রশ্ন করা যাবে না। গ্রামে পৌঁছে আমি আরো বিস্মিত হলাম। আমাদের বসার ঘরে একজন সৌম্যকান্তি এবং গম্ভীর্যের কঠিন আবরণের ঢাকার হুজুর বসে আছেন, হাতে তাসবিহ। দাদা দেলোয়ার মিয়ার মুখমণ্ডল ভয়ের ছাপ। দাদা ইশারায় আমাকে তার কাছে ডাকলেন। হুজুর আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যা ছুরির ফলাফলের ন্যায় তীক্ষ্ণ। আমার মনে হলো আমার অন্তরাত্মা পর্যন্ত সেই দৃষ্টি ভেদ করে যাচ্ছে। হুজুর মাথা নিচু করে পবিত্র কোরআনের আয়াত পাঠ করে আমার সর্বাঙ্গে ফু প্রদান করিলেন। আমি অনুভব করলাম একটি হিমশীতল স্রোত আমার শিরদাঁড় বেয়ে নেমে যায়। এরপর হুজুর আমাকে দাদাকে এবং ইশারায় ডেকে নিয়ে গেলেন। তারপর ঘরের ভিতর থেকে আমি দেখলাম বারান্দায় দাঁড়িয়ে আছে। হুজুরের সাথে কথা বলতে বলতে আমার দাদার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, চেহারা ক্রমশ পাংশু বর্ণ ধারণ করছে। আলোচনার শেষে তারা যখন ফিরে এলেন তখন দাদু নন, দাদি, খালা এবং মায়ের মুখ রাজ্য শঙ্কার ও ভয়ের কালো শঙ্কা ছায়া। পরিবেশ এতটাই গোমরা হয়ে উঠেছিল যে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তখন আমি আর নিজেকে সংযত রাখতে না পেরে সরাসরি আমার মাকে গিয়ে ধরলাম। কি হয়েছে মা? আমাকে সব খুলে বলো। কেন তোমার এমন অবস্থা করছো? আমার মা এবার আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। তিনি এতদিনের চেপে রাখা যন্ত্রগুলো, মস্তিষ্কগুলো এবং মস্তিষ্কের আতঙ্ক বাঁধ ভাঙ্গা বন্যার মতো বেরিয়ে আসে। তিনি মেহেদি রে বলে বুক ফাটা আর্তনাদ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। বাড়ির সকলে কি হলো বলে ছুটে আসে এবং তাকে ধরাধরি করে নিয়ে বিছানায় শুয়ে দেয়। বাড়ির একটা তুমুল আলোড়ন সৃষ্টি হয় এবং দ্রুত চিকিৎসা এবং তাকে ভালো করার জন্য ডেকে আনা হলো দামি ডাক্তার। তিনি এসে পরীক্ষা করে জানলেন মা তীব্র মানসিক চাপ এবং আকস্মিক বুঝি নাই লেখাটা, আতঙ্কের ফলে জ্ঞান হারিয়ে ফেলেছেন। চিকিৎসক একটি ঘুমের ইঞ্জেকশন দিয়ে কিছু ওষুধ লিখে দিয়ে চলে যায়। অচেতন মায়ের পাশে নির্বাক হয়ে বসেছিলাম আমি। পুরো বাড়িটা যেন ভূতের ছায়ায় ডুবে আছে। এমন সময় আমার দাদা দেলোয়ার মিয়া একটি ক্লান্তি দীর্ঘ শ্বাস ফেলে আমার পাশের একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া তো দেখিলামই আমি, এবং চোখে মুখে বহু বছর পুরনো অনুশোচনের সাপ।
তিনি আমার মাথায় রেখে ভয়ঙ্করভাবে বললেন, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমার বংশধরদের করতে হচ্ছে, আর গোপনে করে লাভ নেই। আজ এই ইতিহাসের কথা তোমার জানা প্রয়োজন। আমি দাদার মুখের দিকে তাকালাম, চোখ ছলছল করছে। দাদা অতীতের পাতাগুলো উল্টে পাল্টে শুরু করলেন। তিনি বলতে লাগলেন, এই উপন্যাসের সূচনা আজ থেকে পূর্বের 1981 বা 82 সালের নাগাদ। তখন তোমার মা মেহরুন নিতান্তই বালিকা। তিনি আর আমার 3টি কন্যা ছিল, জ্যেষ্ঠা পারুল, মাধুমা মেহরুন আর একটা কনিষ্ঠা। তো যাই হোক, এভাবেই ঘটনাটি মানে দ্বিতীয় পর্বটা আজকে বলতে চাচ্ছি না, যেহেতু ঘটনাটি বড় হয়ে গেছে অনেক। তো ঘটনাটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমি যে ঘটনা বলি, ফুল ঘটনা বলি না বিধায় আপনাদের অনেকের অনেক কথা, অনেক প্রশ্ন। তো আমি আপনাদের ফুল ঘটনা বলি না কেন জানেন? আমি খুব তাড়াতাড়ি আজ রাসেল ভাইয়ার মতো মাইক্রোফোন কিনবো এবং ফুল ঘটনাগুলো এগুলো আপনাদেরকে আমি শোনাবো। সবাই শুনবেন, আশা করি ভালো থাকবেন এবং এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।